আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নতুন একটা অধ্যায়ের প্রথম টিউটোরিয়াল শুরু করব। তো দেখে বুঝতে পারছো যে এটা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, নাম হচ্ছে গুণগত রসায়ন। তো যেহেতু এই টিউটোরিয়ালটা এই অধ্যায়ের প্রথম টিউটোরিয়াল, সুতরাং এই অধ্যায়ে আমরা কি কি পড়বো বা আমাদেরকে কি কি পড়তে হবে সেটা আমরা দেখে নেব। আর তারপর আমরা যেটা করব যে আজকে আমরা কি পড়বো সেটাও দেখবো। তো আমরা প্রথমে একটু দেখে নেই যে এই অধ্যায়ে আসলে আমাদের কি কি পড়ার আছে। তো আমরা যদি দেখি তাহলে দেখবো যে এই সম্পূর্ণ অধ্যায়টাকে মোটামুটি আমি 5টা ক্যাটাগরিতে ভাগ করেছি। তার মধ্যে প্রথম হচ্ছে পরমাণুর গঠন, যেগুলো তোমরা 19 অনেক কিছু শুনেছো এখানে, তারপর আরো অনেক কিছু শুনতে হবে। তারপরে কোয়ান্টাম সংখ্যা, দ্রবণ ও দ্রাব্যতা, বিশ্লেষণীয় রসায়ন এবং মিশ্রণের পৃথকীকরণ কৌশল। তো এই দ্রবণ দ্রাব্যতা, বিশ্লেষণীয় কৌশল, মিশ্রণের পৃথকীকরণ কৌশল এগুলো তোমরা একদমই শোনোনি, এগুলো পুরোটাই তোমাদের কাছে এখানে নতুন হবে। আর এই যে অংশগুলোর মধ্যে থেকে টপিকগুলো কি কি হবে আমি এখানে একটা সিস্টেম ওয়াইজ সাজিয়েছি। এই অনুযায়ী আমার টিউটোরিয়ালগুলো আমি সাজাবো, টিউটোরিয়ালগুলো আমি একটার পর একটা দিব। সুতরাং তোমরা যদি এই ধারাবাহিকতা রক্ষা করে যদি টিউটোরিয়ালগুলো দেখো, তাহলে এই অধ্যায়টা অত্যন্ত সহজে কিন্তু তোমরা বুঝতে পারবে। কারণ টিউটোরিয়ালগুলো এমন ভাবে সাজানো হবে যাতে পূর্বের টিউটোরিয়ালের সাথে পরের টিউটোরিয়ালের কিন্তু মিল আছে। তো আমি এটা প্লে লিস্টে দিয়ে দেবো, তোমরা ধারাবাহিকভাবে দেখে নিও। তো আজকে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা একটু বলে শুরু করি। সেটা হচ্ছে যে মূলত আজকে আমরা মৌলিক কণিকা নিয়ে আলোচনা করব, যেখানে ইলেকট্রন, প্রোটন, কম্পোজিট কণিকা, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আপেক্ষিক পারমাণবিক ভর, এগুলোর মধ্যে তোমাদের অনেকগুলোই তোমাদের জানা আছে। তো আর কতটুকু জানতে হবে বা এখান থেকে আর কিভাবে পড়তে হবে সেই বিষয়টা আমরা একটু দেখব। তো যাই হোক, আমরা একটু শুরু করে দেই। তো প্রথম কথা হচ্ছে যে আমরা যে কোনো পদার্থকে যখন দেখি, যেমনটা মনে করা যাক যে এখানে এটা একটা মনে করো যে একটা চুনাপাথরের টুকরা, এটা একটা চুনাপাথর। এখন এই যে চুনাপাথরটা যে আছে, এই চুনাপাথরটা যদি ভেঙে যদি পাউডার করি, তাহলে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো অংশ পাবো। প্রকৃতপক্ষে ওই ক্ষুদ্র অংশগুলোর মধ্যে আরো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো অংশ আছে, যেগুলোকে আমরা বলতে পারবো যে ওগুলো হচ্ছে অণু। তার মানে হচ্ছে যে আমরা যে বৃহৎ যে বস্তুগুলো দেখি, এই বস্তুগুলো প্রকৃতপক্ষে অণু দ্বারা গঠিত। তো যেমন মনে করা যায় যে চুনাপাথরের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখবো যে এরকম ক্যালসিয়াম কার্বনেট এখানে আছে, এটা একটা হচ্ছে অণু। এইরকম অসংখ্য অণু নিয়ে কিন্তু এই পদার্থটা তৈরি। তারপর আমরা যদি এই অণুকে আবার যদি বিশ্লেষণ করি, তাহলে দেখব যেমন ক্যালসিয়াম কার্বনেট, এটাকে যেমন বিশ্লেষণ করি, তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এখানে 3 ধরনের পরমাণু আছে, যেমন ক্যালসিয়াম, এখানে হচ্ছে কার্বন, আর এখানে হচ্ছে অক্সিজেন। তো এগুলো হচ্ছে মূলত ক্যালসিয়াম, কার্বন, অক্সিজেন, এগুলো হচ্ছে মৌলের প্রতীক। আর এইটা হচ্ছে যৌগ, যেহেতু তাই এটা হচ্ছে তার সংকেত। হ্যাঁ, ক্যালসিয়ামের সংকেত। তার মানে এই চুনাপাথরকে ভাঙলে আমরা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাবো, যেগুলোকে আমরা বলছি প্রথম অবস্থায় ক্যালসিয়াম কার্বনেট। তারপর ক্যালসিয়াম কার্বনকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে সেখানে আমরা ক্যালসিয়াম, কার্বন এবং অক্সিজেন পাবো, যেগুলোকে আমরা বলছি পরমাণু। তাহলে এগুলো হচ্ছে আমাদের পরমাণু। এখন আমরা তো জানি যে একটা পরমাণুতে কি কেন্দ্রে থাকছে নিউট্রন এবং প্রোটন, কেন্দ্রে থাকে আমাদের প্রোটন এবং নিউট্রন থাকে, আর বাইরের শক্তি স্থলে থাকে কিন্তু ইলেকট্রন। তো আপাত দৃষ্টিতে আমরা মোটামুটি এই পর্যন্ত 19 শুনেছিলাম, তোমরা হয়তো আরো কেউ অনেকে একটু শুনতে পারো, কোয়ার্ক নামে কিছু কথা আছে। তো একটা পরমাণুর মূল যে ভিত্তি গঠন সেটা হচ্ছে এরকম, যে এখানে কেন্দ্রে থাকতেছে প্রোটন এবং নিউট্রন, আর বাইরের শক্তিস্থলে থাকতেছে ইলেকট্রন। এখন আমরা যদি এই প্রোটন এবং নিউট্রনকে যদি ভাঙি, অর্থাৎ যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা আরো কিন্তু কতগুলো ফান্ডামেন্টাল পার্টিকেল পাবো, অর্থাৎ মৌলিক কিছু কণিকা পাবো। তো সাধারণত বলা হয় যে আজ থেকে 12 বিলিয়ন বছর আগে এই বিগ ব্যাং এর মাধ্যমে যে পৃথিবীর সৃষ্টি হলো, এই সৃষ্টির সময় আমরা যা কিছু চিন্তা করি না কেন, বলা হচ্ছে যে 12টা পার্টিকেল এবং 6টা ফোর্স ক্যারিয়ার দ্বারা তৈরি। তো এই 12টা পার্টিকেলের মধ্যে এখানে আমরা মূলত 3টা পার্টিকেল এখানে ব্যবহার করব। তার মধ্যে একটা হচ্ছে কোয়ার্ক। এই 12টা পার্টিকেলের মধ্যে এগুলোকে বলা হচ্ছে কোয়ার্ক। কোয়ার্ক গুলো আবার বিভিন্ন রকমের হয়, আপ কোয়ার্ক, ডান কোয়ার্ক, টপ কোয়ার্ক, বটম কোয়ার্ক, ঠিক আছে, চাম্প কোয়ার্ক, স্টেন্স কোয়ার্ক, এগুলো বিভিন্ন রকম হয়। আমাদের এখানে এই কোয়ার্ক যে আছে, কোয়ার্কের মধ্যে থেকে আমরা 2টা কোয়ার্ক এখানে পরিচয় পাবো। সেটা হচ্ছে একটা হচ্ছে ডাউন কোয়ার্ক, যেটাকে স্মল ডি দ্বারা প্রকাশ করা হয়, আর একটা হচ্ছে আপ কোয়ার্ক, যেটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। আর এই যে ইলেকট্রনটা যে আছে, একে বিশ্লেষণ করা যায় না, এটা একটাই হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেল।
তার মানে হচ্ছে এতদিন আমরা যে জানতাম যে প্রোটন এবং নিউট্রন, আসলে প্রোটন এবং নিউট্রনকে ভাগ করলেও কিন্তু আবার আমরা কতগুলো কণা পাবো, যেগুলোকে আমরা বলছি কোয়ার্ক। তো তার মধ্যে থেকে প্রোটনকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা এখানে মূলত দুইটা আপ কোয়ার্ক পাবো আর একটা ডান কোয়ার্ক পাবো। তার মানে প্রোটনটা আমাদের দুইটা আপ কোয়ার্ক এবং একটা ডান কোয়ার্ক দিয়ে তৈরি, আর নিউট্রনটা আবার তার পুরো উল্টো, দুইটা ডান কোয়ার্ক এবং হচ্ছে একটা আপ কোয়ার্ক দ্বারা তৈরি। তো এগুলো লেপটন, বোসন, কোয়ার্ক, এগুলো বিভিন্ন রকমের কথা আছে, তা আমরা ফান্ডামেন্টাল পার্টিকেলের দিকে আমাদের আলোচনা বিস্তৃত করব না। এখানে শুধু একটু বলা যে আমাদের এই জানার পদ্ধতিটা একটু বাড়াতে হবে, যে আমরা যে কেন্দ্রে যে প্রোটন এবং নিউট্রন পাই, সেই প্রোটন এবং নিউট্রন প্রকৃতপক্ষে আবার কতগুলো ক্ষুদ্র কোয়ার্ক দ্বারা গঠিত। তার মধ্যে প্রোটনে থাকে দুইটা আপ কোয়ার্ক আর একটা ডাউন কোয়ার্ক, আর নিউট্রনে থাকে দুইটা ডাউন কোয়ার্ক এবং একটা হচ্ছে আপ কোয়ার্ক। তো চার্জগত দিক থেকে চার্জ হচ্ছে প্রত্যেকটা পদার্থের একটা মৌলিক বৈশিষ্ট্য। তো হিসেব করে দেখা যায় যে এই আপ কোয়ার্ক যে আছে, আপ কোয়ার্কের চার্জ হচ্ছে +2/3, হ্যাঁ, 3 একক, আর ডাউন কোয়ার্কের চার্জ হচ্ছে -1/3 একক। তো সেই হিসেবে যদি আমরা এদের একটু চার্জ একটু যদি হিসেব করে ফেলি, তাহলে আমরা বলতে পারি 2 ইন্টু হচ্ছে 2/3, আর সেখান থেকে আমাদের একটা ডাউন কোয়ার্ক বাদ যাচ্ছে -1/3, তাহলে যেটা হচ্ছে 2 দুগুণ 4, হ্যাঁ, মোটামুটি হচ্ছে 4/3 মাইনাস হচ্ছে 1/3। আমরা ছোট একটা লসাগু করলে এখান থেকে 3 পাবো, আর 4 - 1 করলে আমরা একটা 3/3 পাচ্ছি। তার মানে হচ্ছে এখানে মোট চার্জটা হচ্ছে 1। অর্থাৎ একটা প্রোটনের চার্জ যে +1 হয়, এর কারণ হচ্ছে এই প্রোটনটা দুইটা আপ কোয়ার্ক এবং একটা ডাউন কোয়ার্ক দ্বারা তৈরি। তার মধ্যে প্রত্যেকটা আপ কোয়ার্কের চার্জ হচ্ছে +2/3 করে, আর একটা আপ কোয়ার্কের ডাউন কোয়ার্কের চার্জ হচ্ছে -1/3। আচ্ছা, একইভাবে যদি আমরা একটু নিউটনের হিসেবটা যদি একটু করে ফেলি, তাহলে এটা আমরা এভাবে বলতে পারবো যে 2 ইন্টু ডাউন কোয়ার্কের চার্জ হচ্ছে কত -1/3, আর এর সাথে আমাদের প্লাস কত হচ্ছে একটা আপ কোয়ার্ক, এর চার্জ হচ্ছে +2/3। তো এই দুটো যদি আমরা দেখি তাহলে কিন্তু 0 হয়। এই জন্য কিন্তু আমরা বলতে পারি যে নিউটনের চার্জ কিন্তু হচ্ছে কিন্তু শূন্য, অর্থাৎ নিউটন হচ্ছে চার্জ নিরপেক্ষ। তার মানে হচ্ছে যে এই যে ফান্ডামেন্টাল পার্টিকেল গুলো যে আছে, প্রোটন এবং নিউট্রন, এগুলো কিন্তু ফান্ডামেন্টাল পার্টিকেল না, এর ভিতরেও আরো কিছু পার্টিকেল আছে যেগুলোকে বলা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল পার্টিকেল। তো আজকে মূলত আমরা এই মৌলিক কণিকা নিয়ে আলোচনা করব। মৌলিক কণিকাগুলো নিয়ে, কম্পোজিট কণিকা নিয়ে অনেক আলোচনা হবে। তো যাই হোক, এখানে আমরা সংক্ষেপে যদি একটু বলি তাহলে বুঝতে পারবো যে যে কোনো পদার্থ অনুনামগত অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যাকে বিশ্লেষণ করলে পরমাণু পাওয়া যায়। পরমাণুকে বিশ্লেষণ করলে প্রোটন, নিউট্রন পাওয়া যায় এবং ইলেকট্রন পাওয়া যায়। তার মধ্যে প্রোটন, নিউট্রন নিউক্লিয়াসে থাকে, ইলেকট্রন বাইরে শক্তিস্তরে থাকে। এই পর্যন্ত আমাদের পুরো জানা আছে। আর পরে শুধু আমরা একটু এক্সটেন্ড করে শিখলাম যে প্রোটন মূলত দুইটা আপ কোয়ার্ক এবং একটা ডাউন কোয়ার্ক দ্বারা তৈরি, আর নিউট্রন হচ্ছে দুইটা ডাউন কোয়ার্ক এবং একটা আপ কোয়ার্ক দ্বারা তৈরি। এখন এদের মধ্যে কোয়ার্ক গুলোর মধ্যে ডাউন কোয়ার্কের চার্জ -1/3 আর আপ কোয়ার্কের চার্জ হচ্ছে 2/3। এখন আমরা একটু পরমাণু মডেল যেহেতু পড়বো বা পরমাণু গঠন পড়বো, তো পরমাণুর গঠনের ক্রম বিকাশটা সম্পর্কে আমরা একটু জানতে চাই। এটা কখনো পরীক্ষায় আসবে না বা তোমার মুখস্থ রাখারও প্রয়োজন নাই, জাস্ট ইতিহাসটা জানলে হবে কি আমাদের পড়াশোনাটা একটা গল্পের মতো ধারাবাহিক ভাবে কোথায় থেকে কোথায় যাচ্ছে সেই বিষয়টা আমরা বুঝতে পারবো। তো আজ থেকে 200 বছর আগেও কিন্তু পরমাণু মডেল সম্পর্কে এত স্পষ্ট ধারণা ছিল না। সর্বপ্রথম 1803 সালে জন ডাল্টন, ব্রিটিশ স্কুল শিক্ষক জন ডাল্টন একটা মতবাদ দেয় যে পদার্থকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না, তবে এক জাতীয় পদার্থকে অন্য জাতীয় পদার্থে রূপান্তর করা যায়, এবং একই জাতীয় পদার্থের সবগুলোর ক্ষেত্রে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো একই রকম হয়, ভিন্ন জাতীয় ক্ষেত্রে ভিন্ন রকম হয়। তো যদিও তার স্বীকার্যের প্রত্যেকটা স্বীকার্যের কিছু ত্রুটি ছিল, যেমন একই পদার্থের প্রত্যেকটা কণার ভর নাকি একই রকম হয়, কিন্তু দেখা যাচ্ছে যখন আইসোটোপ আবিষ্কার হলো তখন একই পদার্থ হাইড্রোজেন, এর আবার দেখা যাচ্ছে এক একটার ভর এক এক রকম হচ্ছে। তো যাই হোক, সেদিকে আমি যাব না। 1834 সালে এই চার্জ নিয়ে, ইলেকট্রনের, বিশেষ করে ইলেকট্রনের সম্পর্কে একটা ধারণা পাওয়া গিয়েছিল ফ্যারাডের তৈজসন পরীক্ষা থেকে। তো যদিও তখন পর্যন্ত ইলেকট্রন আবিষ্কার হয়নি, তো এই ইলেকট্রন আবিষ্কার করতে গিয়ে 1879 সাল থেকে 1897 সাল পর্যন্ত, এই সময় পর্যন্ত অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তার মধ্যে বিশেষ করে ক্রুক্সের যে ক্ষরণনল পরীক্ষা করা হয়েছে বা ক্যাথোডরসি পরীক্ষা করা হয়েছে, ক্রুক্স করেছেন, জে পেরিন করেছেন, গোল্ডস্টেইন করেছেন, স্যার জে জে থমসন করেছেন। এনাদের এই পরীক্ষাগুলোর মাধ্যমে কিন্তু ইলেকট্রন এবং প্রোটন আবিষ্কার হয়েছে। তো আমরা একটু ইলেকট্রন প্রোটন আবিষ্কার সম্পর্কে একটু জানবো। তো ইলেকট্রন প্রোটন আবিষ্কার সম্পর্কে জানতে গেলে আমাদেরকে ক্যাথোডরসি পরীক্ষাটা জানতে হবে। তো ক্যাথোডরসি পরীক্ষাটা আমরা একটু আলাদা করে আলোচনা করে নেব। তার আগে আমরা আর একটু দেখি
সেটা হচ্ছে যে 1897 সালে স্যার জে থমসন যখন একটা ইলেকট্রন আবিষ্কার করলেন বা ইলেকট্রন আবিষ্কারের কৃতিত্ব যখন তাকে দেওয়া হলো, তারপর তিনি একটা পরমাণু মডেল দিলেন, যেটাকে আমরা পাম্প পুডিং মডেল বলি। তারপর 1898 সালের পর থেকে 1911 সালে খুবই একটা যুগান্তকারী পরীক্ষা সম্পাদন করা হয়, সেটা হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে মূলত একটা বিষয় সম্পর্কে জানা যায় যে প্রোটন কোথায় থাকবে আর ইলেকট্রন কোথায় থাকবে, এদের একটা নির্দিষ্ট একটা জায়গা বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত হয়। তারপর থেকেই 1911 সালে আবার রাদারফোর্ড একটা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার পর সেই তার উপর ভিত্তি করে একটা মডেল উপস্থাপন করলেন। 1913 সালে তারপরে সেটাকে সংশোধন করে বোর একটা মডেল দিলেন। এগুলো তোমরা জানো, রাদারফোর্ডের পরমাণু বোর পরমাণু মডেল। তারপর আমরা একটু জানবো আমাদের পরবর্তী টিউটোরিয়ালে। এরপরে 1916 সালে বোর সমারফিল্ড এবং 1924 তরঙ্গ বলবিদ্যার মডেল উপস্থাপন করে। এই পর্যন্ত দেখা যায় যে এই আবিষ্কারগুলো এবং গবেষণার ফলে আজকে আমরা যে পরমাণুকে দেখছি সেটা পাওয়া যায়। তো এখন আমরা যে সম্পর্কে জানবো সেটা হচ্ছে যে এই ক্যাথোড রশ্মি পরীক্ষাটা কেমন ছিল বা ইলেকট্রন এবং প্রোটন কিভাবে আবিষ্কৃত হলো। তো ইলেকট্রন এবং প্রোটন আবিষ্কার করার জন্য যে ক্যাথোড রশ্মি পরীক্ষাটা করা হলো বা খরণনল পরীক্ষাও বলা হলো, সেটা হচ্ছে দেখতে এখানে এরকম একটা ছবি এখানে দেখানো হচ্ছে। যে এই যে ক্যাপসুল আকৃতির যে এই যে নলটা যে আছে, এই যে এই নলটাকে মূলত বলা হচ্ছে একটা খরণ নল। এটা অ্যাকচুয়ালি কাচের নল। এটাকে কেন খরণ নল বলা হচ্ছে আমরা একটু পরেই বুঝতে পারবো। এই কাচ নলটার একটা পার্শ্ব নল থাকে। পার্শ্ব নলটাকে একটা এখানে পাম্পের সাহায্যে এই নলের ভিতরে যে বায়ু আছে, বায়ুকে বের করে দিয়ে এর চাপকে কমানোর ব্যবস্থা করা হয়। ঠিক আছে, অর্থাৎ বায়ু শূন্য করে একটা পাম্প এটা। তো এরকম। আর খরণ নলটার দুই পাশে এই যে এইটা একটা এবং এইটা একটা, এই দুই পাশে দুইটা তড়িৎদ্বার প্রবেশ করে দেওয়া থাকে। তার মধ্যে দেখো এই তড়িৎদ্বার দুইটাকে একটা বিভব উৎপাদকের সাথে যুক্ত থাকে, অর্থাৎ একটা বিদ্যুৎ উৎপন্ন করে বা বিদ্যুৎ উৎসের সাথে সংযোগ দেওয়া থাকে। তো এই বিদ্যুৎ উৎসের মধ্যে থেকে যে প্রান্তটা ঋণাত্মক, এই ছোট দাগটা হচ্ছে ঋণাত্মক আর বড় দাগগুলো হচ্ছে ধনাত্মক। তার ধনাত্মক প্রান্তটা যে তড়িৎদ্বারটার সাথে যুক্ত থাকে সেটাকে বলা হচ্ছে ক্যাথোড, আর বড় দাগটা মানে ধনাত্মক প্রান্তটা যে তড়িৎদ্বারের সাথে যুক্ত থাকে সেটাকে বলা হচ্ছে অ্যানোড। তো এখন পরীক্ষাটা কেমন ছিল? পরীক্ষাটা খুব সহজ। প্রথমে কি করা হয়, এই খরনলের ভিতরে হাইড্রোজেন গ্যাসকে নেওয়া হয়। নেওয়ার পর এই বায়ু শূন্যকারী পাম্পের সাহায্যে পাম্প করে এখানকার বায়ুর চাপ অনেক কমিয়ে দেওয়া হয়। তো যতই বায়ুর চাপ কমিয়ে দেওয়া হয় এবং এখানে বিভব প্রয়োগ করা হয়, ততই এই খরনলের অভ্যন্তরে যে গ্যাস নেওয়া হয়েছিল তার প্রকৃতি বা কালার চেঞ্জ হতে থাকে। তো যখন এই খরনলের ভিতরে বায়ুর চাপ মাত্র 10 মিলিমিটার মার্কারি থাকে এবং এখানে যখন 10 কিলোভোল্ট পরিমাণ যখন বিদ্যুৎ প্রবাহ চালনা করা হয় বা এত ভোল্টেজ যখন সৃষ্টি করা হয়, তখন দেখা যায় যে হাইড্রোজেন গ্যাসটা হলুদ একটা আভা সৃষ্টি করে। হ্যাঁ, তারপর এই চাপকে আরো কমিয়ে প্রায় 0.001 মিলিমিটার মার্কারি যখন আনা হয়, এত নিম্ন চাপে 10 কিলো ভোল্ট যখন বিভব প্রয়োগ করা হয়, তখন দেখা যায় ক্যাথোড থেকে এক ধরনের রশ্মি নির্গত হয়ে অ্যানোডের দিকে যায়। ক্যাথোড থেকে এক ধরনের রশ্মি নির্গত হয়ে কোথায় যাচ্ছে? অ্যানোডের দিকে যাচ্ছে, অ্যানোডের দিকে যায়। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করে দেখো, এই চাপ কি পরিমাণ সেটা কি তোমরা বুঝতে পারছো? তো ছোট্ট একটা ধারণা দেওয়া যায়। আমরা জানি যে আমাদের বায়ুমণ্ডলের চাপকে সাধারণত আমরা 1 অ্যাটমসফিয়ার বিবেচনা করি। তো এই 1 অ্যাটমসফিয়ার চাপ মানে কিন্তু হচ্ছে 760 মিলিমিটার মার্কারি। তার মানে হচ্ছে যে এই চাপটা অনেক অনেক কম। তাহলে অত্যন্ত নিম্ন চাপে যখন উচ্চ বিভব প্রয়োগ করা হয়, তখন ক্যাথোড থেকে এক ধরনের রশ্মি নির্গত হয়ে অ্যানোডের দিকে যায়। তো এই সময়ে এই রশ্মিগুলো উৎপন্ন হচ্ছিল, কিন্তু রশ্মিগুলো কি কেন উৎপন্ন হয় তার সম্বন্ধে কোনো জানা ছিল না। কিন্তু 1897 সালে স্যার জে থমসন তার একটু উন্নততর ক্যাথোড রশ্মি পরীক্ষার সাহায্যে সিদ্ধান্ত নেন যে আসলে এই ক্যাথোড রশ্মিগুলো হচ্ছে ইলেকট্রনের ঝাঁক বা ইলেকট্রনের প্রবাহ। তো এই সময় তিনি যে কৌশলটা অবলম্বন করেছিলেন, কৌশলটা ছিল এরকম যে এখানে মূলত তিনি একটা তড়িৎদ্বার রেখেছিলেন। তো তড়িৎদ্বার রাখার পর তড়িৎদ্বারের এটা যদি ধনাত্মক প্রান্ত হয়, এটা যদি ঋণাত্মক প্রান্ত হয়, তাহলে দেখা যাচ্ছিল যে এই ক্যাথোড রশ্মিগুলো উৎপন্ন হয়ে তড়িৎদ্বারের ধনাত্মক প্রান্তের দিকে বেঁকে যাচ্ছিল, এরকম সোজায় না গিয়ে এইরকম একটু বেঁকে যাচ্ছিল। যেহেতু ক্যাথোড রশ্মিগুলো তড়িৎদ্বারের ধনাত্মক প্রান্তের দিকে বেঁকে যাচ্ছিল, তাই এখান থেকে অনুমান করা হচ্ছিল যে আসলে এই ক্যাথোড রশ্মিগুলোর প্রকৃতি
কিন্তু ঋণাত্মক। ঋণাত্মক যদি না হতো তাহলে ধনাত্মক তড়িৎদ্বারের দিকে আবার বেঁকে গেল কেন? হুম। এখানেই মূলত এই ইলেকট্রনের প্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। আর তার চেয়েও বড় যে বিষয়টা জানা যায় সেটা হচ্ছে যে তিনি চার্জ বাই ভর এই অনুপাতটা নির্ণয় করেন। এই অনুপাতটা মান হচ্ছে 1.758 ইন্টু 10⁸8। চার্জের একক হচ্ছে বর্তমান আমরা যেটা লিখি সেটা হচ্ছে কুলম, আর হচ্ছে গ্রাম। এই চার্জ বাই ভর, যেটাকে এখন আমরা জানি যে এটা ই বাই এম আর কি, ই বাই এম নির্ণয় করে দেখেন যে এইটা মান হয়। এবং এটা আবার কিভাবে নির্ণয় করে তার আলাদা একটা পরীক্ষা আছে, এছাড়াও মিলিকনের তলবিন্দু পরীক্ষা আছে। তো এই যে ই বাই এম এর যে মানটা আছে, সেই ই বাই এম এর মানটা এখানে যে গ্যাসই নেওয়া হোক না কেন, হাইড্রোজেন নেওয়া হোক আর যে গ্যাসই নেওয়া হোক না কেন, প্রতি ক্ষেত্রে যে কোনো গ্যাসের জন্য ই বাই এম এর এই মানটা নির্দিষ্ট হয়। তো এখান থেকে অনুমান করা যায় যে সকল পদার্থের মধ্যে এমন একটা কণা আছে যা চার্জের দিক থেকে ঋণাত্মক প্রকৃতির এবং প্রতি ক্ষেত্রেই একই রকম, অর্থাৎ যে কোনো গ্যাসের জন্য ওই কণাটা একই রকম। তো ওইটাকে ইলেকট্রন হিসেবে পরবর্তীতে নামকরণ করেন 1891 সালে। স্টোনি তার নাম দেন ইলেকট্রন। তো যাই হোক, এইভাবে আর কি ইলেকট্রন আবিষ্কার হয়ে গেল। তো ইলেকট্রন আবিষ্কারেরও কিন্তু আগে 1886 সালে গোল্ডস্টেইন কিন্তু প্রোটন আবিষ্কার করেছিল, কিন্তু উনি বলতে পারেনি যে এটা প্রোটন। ঠিক আছে, তো ওনার পরীক্ষাটা কেমন ছিল? ওনার পরীক্ষাটা ঠিক এইরকমই ক্ষরণ নল ছিল, তবে উনি যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে যে এই ক্ষরণ নলটার মধ্যে যে ক্যাথোড যে তড়িৎদ্বারটা নেওয়া হয়েছিল এটাকে ছিদ্রযুক্ত তড়িৎদ্বার নেওয়া হয়েছিল, এটা ছিদ্রযুক্ত ছিল। তো ছিদ্রযুক্ত হওয়ার কারণে যেদিকে ক্যাথোড রশ্মি যায় তার বিপরীত দিকে আর এক ধরনের রশ্মি নির্গত হতো, আর এক ধরনের রশ্মি নির্গত হতো। তো তড়িৎদ্বারের প্রয়োগ করলে দেখা যায়, হ্যাঁ, যদি তড়িৎদ্বার প্রয়োগ করা হয় তাহলে দেখা যায় যে এই রশ্মিগুলো আবার তড়িৎদ্বারের ঋণাত্মক প্রান্তের দিকে আবার বেঁকে যায়। এটা যদি ধনাত্মক প্রান্ত, এটা যদি ঋণাত্মক প্রান্ত হয়, তাহলে ঋণাত্মক প্রান্তের দিকে আবার এই রশ্মিগুলো বেঁকে যায়। তো যেহেতু এই ছিদ্র দিয়ে এই রশ্মিগুলো নির্গত হয়, তাই ওই সময় এই রশ্মিগুলোর নাম দেওয়া হয়েছিল আসলে ক্যানাল রশ্মি। তাহলে যেগুলো ক্যাথোড থেকে নির্গত হয়ে অ্যানোডের দিকে যায় সেগুলোকে বলা হচ্ছে ক্যাথোড রশ্মি, এবং এগুলো প্রকৃতিগত দিক থেকে ঋণাত্মক, কারণ এটা ধনাত্মক তড়িৎদ্বার দিকে বেঁকে যায়। আর ক্যাথোডটা পুরো একটা ক্যাথোডের শীট ব্যবহার না করে যদি ছিদ্রযুক্ত ক্যাথোড ব্যবহার করা যায় তাহলে দেখা যায় যে ক্যাথোডের ছিদ্র দিয়ে আর এক ধরনের রশ্মি, হ্যাঁ, ক্যাথোড রশ্মির বিপরীত দিকে নির্গত হয়, যারা প্রকৃতিগত দিক থেকে ধনাত্মক, ফলে এরা ঋণাত্মক তড়িৎদ্বারের দিকে বেঁকে যায়। তো এই ক্যানাল রশ্মি থেকে মূলত প্রোটন সম্পর্কে পরবর্তীতে ধারণা পাওয়া যায়। তাহলে ক্যানাল রশ্মি থেকে আমরা পেলাম কার ধারণা? ক্যানাল রশ্মি থেকে আমরা পেলাম প্রোটনের ধারণা। ঠিক আছে, আর ক্যাথোড রশ্মি থেকে আমরা যা ধারণা পেলাম সেটা হচ্ছে ইলেকট্রনের ধারণা পেলাম ক্যাথোড রশ্মি থেকে। তো এভাবে ইলেকট্রন এবং প্রোটন আবিষ্কার হলো। এখন ইলেকট্রন এবং প্রোটন যখন আবিষ্কার হলো 1897 সালে স্যার জে জে থমসন যখন ইলেকট্রন আবিষ্কার করলেন, তখন উনি ভাবলেন যে যেহেতু একটা পদার্থ চার্জ নিরপেক্ষ যদি হয় তাহলে সেখানে প্রোটন এবং ইলেকট্রন থাকে। তো উনি একটা মডেল দিলেন যেটা পাম্প পুডিং মডেল, তার 1 বছর পরে অর্থাৎ 1898 সালে। পাম্প পুডিং মডেলটা হচ্ছে এরকম যে মনে করা যাক যে এইটা যদি আমরা যদি একটা পরমাণু বিবেচনা করি তাহলে পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রন গুলো একটা আপেক্ষিকভাবে অবস্থান করে, আপেক্ষিকভাবে অবস্থান করে, অর্থাৎ এদের নির্দিষ্ট কোনো জায়গা নাই, একটার সাথে আরেকটা এভাবে করে অবস্থান করে। তো বিষয়টা অনেকটা এরকম যে যদি আমরা একটা তরমুজের কথা চিন্তা করি তাহলে তরমুজের যে লাল অংশটা আছে এইটা হচ্ছে কিন্তু একটা প্রোটনের একটা মন্ডল, হ্যাঁ, বা প্রোটনের একটা অঞ্চল। আর এর মধ্যে যে কালো কালো যে বীজগুলো আছে এগুলো হচ্ছে কিন্তু ইলেকট্রন। ওনার এই মডেলটাতে কিন্তু প্রোটন এবং ইলেকট্রনের আপেক্ষিক অবস্থান শুধু দেখানো হয়েছে, কিন্তু কে কোথায় কিভাবে থাকে তার কোনো ধারণা দেওয়া হয়নি। ফলে এই মডেলটা খুব একটা জনপ্রিয়তা পায়নি। পরবর্তীতে 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড, যেটা বলেছিলাম একটু আগেই, যে তার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে একটা নির্দিষ্ট করে দেন যে নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন অর্থাৎ ধনাত্মক চার্জ, আর বাইরের শক্তিস্থল থাকে ইলেকট্রন। তো এই বিষয়টা আমরা আমাদের নেক্সট টিউটোরিয়ালে পড়বো, আজকে সেটা আমরা পড়বো না। তো এই ছিল মোটামুটি ইলেকট্রন এবং প্রোটন আবিষ্কারের একটা ধারণা। তো এরপর যদি আমরা একটু মৌলিক কণিকাগুলো সম্পর্কে জানি তাহলে আমরা দেখলাম যে পরমাণুতে কতগুলো কণিকা স্থায়ীভাবে থাকে, অর্থাৎ প্রত্যেকটা পদার্থে কতগুলো কণিকা থাকে, যে কণিকাগুলো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন হয় এবং এক একটা কণিকার বৈশিষ্ট্য কিন্তু এক এক রকম হয়। এই কণিকাগুলোকে বলা হচ্ছে মৌলিক কণিকা। তো মৌলিক কণিকাগুলোর স্থায়িত্বের উপর ভিত্তি করে বা প্রকৃতির উপর ভিত্তি করে এদেরকে মোটামুটি 3 ভাগে ভাগ করা যায়।
একটা হচ্ছে স্থায়ী কণিকা, এরকম হচ্ছে তিনটা স্থায়ী কণিকা, হচ্ছে তিনটা, প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন। আর একটা হচ্ছে অস্থায়ী কণিকা, এরা প্রায় 1.5 শতাধিক, যেমন মেসন, পাইওন, মিউন। আর এক ধরনের কণিকা আছে, এটা হচ্ছে কম্পোজিট কণিকা, এরকম হচ্ছে দুইটা। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা স্থায়ী কণিকা তিনটা, এটা আশা করি ইচ্ছা করলে আমরা ভুলতে পারবো না। আর কম্পোজিট কণিকা যে দুইটা আছে, এই দুইটার নাম আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ডিউটেরন আর একটা হচ্ছে আলফা কণা। অবশ্য মুখস্থ করার প্রয়োজন নাই, একটু পরেই আমরা দেখবো যে কম্পোজিট কণিকা কি, কেন, কিভাবে উৎপন্ন হয়, এগুলো আমরা দেখবো, তখন আমাদের আপনা আপনি এটা কিন্তু মাথায় থাকবে। আর একটা বিষয় হচ্ছে এই চারটা আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো কিছু কিছু বিষয় আছে একটু মুখস্থ রাখার, তারপরও আমরা এগুলোকে যতদূর সম্ভব মনে রাখার চেষ্টা করব। তবে না বুঝে মুখস্থ করবো না, এগুলো আবার আমরা একটু পরে নির্ণয় করেও দেখবো। তা আমাদেরকে এখান থেকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, আমরা শুধু স্থায়ী কণিকা এবং কম্পোজিট কণিকা, এই 5টা কণিকার নাম মাথায় রাখবো। আর এই 5টা কণিকা বাদ দিয়ে যতগুলো কণিকা আছে সবগুলো হচ্ছে অস্থায়ী কণিকা। তো এদের স্থায়ী এবং অস্থায়ী এরকম নাম দেওয়ার কারণটা কি? এরকম নাম দেওয়ার কারণ হচ্ছে যে স্থায়ী কণিকাগুলো মূলত সকল পরমাণুর মধ্যেই থাকে, যেমন প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। শুধু হাইড্রোজেনের যে পোর্টিয়াম যে আইসোটোপটা আছে, এই পোর্টিয়াম আইসোটোপটাতেই কেবল নিউট্রন থাকে না, তাছাড়া সকল পরমাণুতে কিন্তু নিউট্রন থাকে। তো অনেক বইগুলোতে লেখা আছে যে কেবল হাইড্রোজেনে নিউট্রন থাকে না, তাছাড়া সবগুলোতে তোমার নিউট্রন থাকে। আসলে এভাবে বলা যাবে না। হাইড্রোজেনের যে আইসোটোপ পোর্টিয়াম আছে, হ্যাঁ, আমরা একটু পরে যখন আইসোটোপ পড়বো তখন দেখবো যে হাইড্রোজেনের 7টা আইসোটোপ আছে, তার মধ্যে 3টাকে দেখবো। এই পোর্টিয়াম আইসোটোপটাতে শুধু নিউট্রন নাই, তাছাড়া বাকি সবগুলোতে নিউট্রন আছে, অর্থাৎ সকল পরমাণুতেই নিউট্রন আছে। এই জন্য এগুলোকে বলা হচ্ছে স্থায়ী ভাবে এই কণিকাগুলো সকল পরমাণুতে থাকে বলে এদের নাম হচ্ছে স্থায়ী কণিকা। আর কম্পোজিট কণিকার কিছু বৈশিষ্ট্য আছে, একটু পরে যখন আমরা কম্পোজিট কণিকা পড়বো সেটা জানবো। আর অস্থায়ী কণিকাগুলো মূলত স্বল্প সময়ের জন্য পরমাণুতে উৎপন্ন হয় এবং উৎপন্ন হওয়ার পর কিন্তু আবার পরিবর্তিত হয়ে যায়, এই জন্য এদেরকে বলা হচ্ছে অস্থায়ী কণিকা। আর এদের আবিষ্কারের সাল এবং নামকরণ এগুলো একটু মাথায় রাখলে অনেক সুবিধা আছে। তো আমরা একটু দেখি যে আমাদের এই মৌলিক কণিকাগুলোর কিছু বৈশিষ্ট্য আমরা একটু জানার চেষ্টা করি। তো তার মধ্যে যে কম্পোজিট কণিকা, এইটা কিন্তু তোমরা এর আগে শোনোনি। তো কম্পোজিট কণিকা একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে কম্পোজিট কণিকাগুলো অন্য সকল কণিকার চেয়ে ভারী, অন্য সকল কণিকার চেয়ে ভারী। এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই কম্পোজিট কণিকাগুলো কোনো হালকা মৌলের নিউক্লিয়াস। তাহলে আমি কম্পোজিট কণিকার দুইটা বৈশিষ্ট্যের কথা বললাম। কি কি বৈশিষ্ট্য? প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে এরা ভারী, ঠিক আছে, অন্য যে কোনো কণিকার চেয়ে এরা ভারী। কেন ভারী, কিভাবে ভারী, আমি একটু পরে প্রমাণ করে দেখাবো। আর 2 নম্বরটা হচ্ছে এরা হালকা মৌলের নিউক্লিয়াস, হালকা মৌলের নিউক্লিয়াস, হালকা মৌলের নিউক্লিয়াস। তো সেটা কিরকম? এখন আমি যদি তোমাকে বলি যে আচ্ছা বলো তো, এই যে পর্যায় সারণীতে যে 118টা মৌল আছে, তার মধ্যে সবচেয়ে হালকা কোনটা? নিশ্চয়ই তুমি এক বাক্যে বলবা যে স্যার হাইড্রোজেন। অবশ্যই, কিন্তু হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা। এখন হাইড্রোজেনের আইসোটোপ কিন্তু 7টা, তার মধ্যে আমরা 3টা আইসোটোপ সম্পর্কে অনেক বেশি জানি, ফলে অনেকে মনে করে যে হাইড্রোজেন আইসোটোপ খালি 3টা, কিন্তু আসলে 3টা না, 7টা। তো এই যে যে 3টা আমরা বেশি প্রকৃতিতে পাই, সেগুলোকে যদি আমরা একটু লিখি, তাহলে ওটা হচ্ছে 1 হাইড্রোজেন, একটা হচ্ছে 1 2 হাইড্রোজেন, একটা হচ্ছে 1 3 হাইড্রোজেন। এই 3টা হাইড্রোজেন আছে। এদের নামও আমরা জানি যে এইটা হচ্ছে প্রোটিয়াম, এটা হচ্ছে প্রোটিয়াম, এটা হচ্ছে ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম, আর এইটা হচ্ছে আমাদের ট্রিটিয়াম, ট্রিটিয়াম, ট্রিটিয়াম। তো একটা বিষয় হচ্ছে যে এই যে হাইড্রোজেন যে 3টার আইসোটোপ আছে, এই আইসোটোপ 3টার মধ্যে আমরা যদি এই ডিউটেরিয়াম আইসোটোপটার কথা একটু বিবেচনা করি, তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো। এই আইসোটোপটাতে, অর্থাৎ 1 2 হাইড্রোজেন, এই আইসোটোপটাতে কিন্তু যদি আমরা একটা ছবি আর্ট করি, তাহলে এইভাবে লিখতে পারবো যে এখানে নিউক্লিয়াসে একটা প্রোটন আছে এবং একটা নিউট্রন আছে, আর বাইরের শক্তি স্তরে কিন্তু একটা ইলেকট্রন আছে। তো বাইরের শক্তি স্তরে কেন ইলেকট্রন থাকা প্রয়োজন? এই জন্য থাকা প্রয়োজন যে কারণ একটা নিউক্লিয়াসের চার্জ যা হয়, যদি পরমাণুটার চার্জ নিরপেক্ষ হয়, তাহলে ততগুলো ইলেকট্রন কিন্তু পরমাণুর বাইরে থাকে, এটা আমরা জানি। তা এই যে ডিউটেরিয়াম নিউক্লিয়াসটা যে আছে, এই ডিউটেরিয়াম নিউক্লিয়াসটার এই ইলেকট্রনটা যদি চলে যায়, এই ইলেকট্রনটা যদি চলে যায়, তাহলে শুধু কিন্তু এই ডিউটেরিয়াম আইসোটোপটা থেকে, এই ডিউটেরিয়াম আইসোটোপটা থেকে যদি ইলেকট্রনটা চলে যায়, তাহলে কিন্তু শুধু ডিউটেরিয়াম নিউক্লিয়াসটা থাকে, শুধু ডিউটেরিয়াম নিউক্লিয়াসটা থাকে।
তার মানে হচ্ছে যে এখান থেকে আমরা যদি একটা ইলেকট্রনকে যদি বের করে দিই, তাহলে আমাদের যে 1 2s+ হয় এই জিনিসটাকে, যেটাকে আমরা বলছি যে এটা হচ্ছে আমাদের ডিউটেরিয়াম নিউক্লিয়াস। ডিউটেরিয়াম নিউক্লিয়াস নিউক্লিয়াস এইটাকে মূলত বলা হচ্ছে ডিউটেরন। ডিউটেরন ডিউটেরন তো আশা করা যায় যে ওই যে আমরা যে বললাম যে কম্পোজিট কণিকা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডিউটেরন আর একটা হচ্ছে আলফা কণা। তার মধ্যে ডিউটেরনটা কোথা থেকে আসলো সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। কারণ কম্পোজিট কণিকার দুইটা বৈশিষ্ট্য হচ্ছে, একটা হচ্ছে এরা হচ্ছে ভারী হয় আর এরা যে কোনো এরা হালকা মৌলের নিউক্লিয়াস হয়। তো সবচেয়ে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের যে এখানে যে তিনটা আইসোটোপ লিখছি তার মধ্যে একটা আইসোটোপ হচ্ছে ডিউটেরিয়াম। এই ডিউটেরিয়াম থেকে একটা ইলেকট্রন চলে যাওয়ার ফলে যে শুধু ডিউটেরিয়াম নিউক্লিয়াসটা থাকে, হ্যাঁ, এই ডিউটেরিয়াম নিউক্লিয়াসটাকেই কিন্তু বলা হচ্ছে ডিউটেরন। তাহলে ডিউটনের সংকেতটা কিন্তু হচ্ছে এইটা, এটা আমরা যেন মাথায় রাখতে হবে। এটা এমসিকিউ হিসেবে এসেছিল যে নিচের কোনটি কম্পোজিট কণিকা। তো আমরা হয়তো নাম দিক থেকে ডিউটনকে জানি, কিন্তু ডিউটনের সংকেত যে এইটা 1 2s+, সেটা কিন্তু আমরা যদি না জানি তাহলে কিন্তু দেখাতে পারবো না। এটা একটা বিষয়। আর একটা এরপরে দ্বিতীয় হালকা মৌল কোনটা হবে? নিশ্চয়ই হিলিয়াম, কারণ পারমাণবিক সংখ্যা যার যত কম হয় সেটা তত হালকা হয়। হাইড্রোজেনের এক, হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা, তারপরেই যেটা হালকা, হ্যাঁ, মানে তার চেয়ে একটু ভারী আর কি বলা চলে, সেটা হচ্ছে হিলিয়াম। তো হিলিয়ামটার ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে দেখবো যে এই হিলিয়ামের মধ্যে কিন্তু দুইটা প্রোটন আছে এবং দুইটা নিউট্রন আছে, অর্থাৎ এখানে পারমাণবিক সংখ্যা হচ্ছে 4। তার মানে হচ্ছে এর যদি আমরা ছবিটা আর্ট করি তাহলে আমাদের ছবিটা এরকম হবে। এটা যদি একটা যদি আমরা হিলিয়াম পরমাণু হিসেবে বিবেচনা করি তাহলে আমরা দেখব যে এখানে দুইটা প্রোটন আছে এবং দুইটা নিউট্রন আছে। নিউক্লিয়াসের মধ্যে দুইটা প্রোটন এবং দুইটা নিউট্রন আছে, আর বাইরের শক্তির মধ্যে দুইটা ইলেকট্রন আছে। এখন এই যে হিলিয়াম পরমাণুতে যে দুইটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রন দুইটা যদি চলে যায়, গেলে কিন্তু এটা 2 4 Se2+ এ পরিণত হয়। অর্থাৎ এই ইলেকট্রন দুইটা যদি চলে যায়, দুইটি ইলেকট্রন চলে যায়, তাহলে দেখা যায় যে শুধু নিউক্লিয়াসটা থাকে, যেখানে কি কি থাকে, যেখানে মূলত দুইটা প্রোটন থাকে এবং দুইটা নিউট্রন থাকে। এই নিউক্লিয়াসটাকে মূলত বলা হচ্ছে আলফা কণা। এটাকে বলা হচ্ছে আলফা কণা। তাহলে আলফা কণা কি? আলফা কণা প্রকৃতপক্ষে হচ্ছে এই হিলিয়াম নিউক্লিয়াস। তাহলে আলফা কণা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। অনেক সময় সংজ্ঞা আসে অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নে আসে যে আলফা কণা কি। তাহলে আমরা বলবো যে আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। অর্থাৎ হিলিয়াম পরমাণু থেকে যে দুইটা ইলেকট্রন আছে হিলিয়াম পরমাণুর মধ্যে, দুইটাকে যদি আমরা যদি বের করে দেই তাহলে যে তার শুধু নিউক্লিয়াসটুকু থাকে, এইটাকে কিন্তু বলা হচ্ছে আলফা কণা। তাহলে এইটা আমাদের একটা কম্পোজিট কণিকা। তাহলে আমরা যে দুইটা কম্পোজিট কণিকা দেখলাম, একটা হচ্ছে ডিউটেরন আর একটা হচ্ছে আলফা কণা। এখন একটা বিষয় খেয়াল করে দেখো, আমাদের ভরের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি ভর কিন্তু হচ্ছে মৌলিক কণিকাগুলো যেগুলো আমরা জানি তার মধ্যে হচ্ছে নিউট্রনের। প্রোটনের চেয়ে নিউট্রনের ভর একটু বেশি, মোটামুটি কাছাকাছি ধরা যায়, তারপরও প্রোটন অপেক্ষা নিউট্রনের ভর একটু বেশি। আর ইলেকট্রনের ভর তো অনেক কম, প্রোটনের চেয়ে প্রায় 1837 গুণ কম বা 1840 গুণ পরিমাণ কম। তার মানে হচ্ছে বিষয়টা এরকম দাঁড়ালো, সেটা হচ্ছে যে আমরা যে পরমাণুগুলোতে যে কণিকাগুলো যে পাই তার মধ্যে প্রোটনকে যদি আমরা মনে করা যাক যে 1800 যদি মনে করি যে 40 বিবেচনা করি ভর হিসেবে, তখন ইলেকট্রনের ভর হয় মাত্র 1। আর নিউট্রনের ভর কিন্তু এটা কিন্তু হচ্ছে 1897 এর মতো হয়। ঠিক আছে, তার মানে প্রোটনের চেয়ে নিউট্রনের ভর বেশি। এখন আমরা যে মৌলিক কণিকাগুলো পাই তার মধ্যে সবচেয়ে ভর যে নিউট্রনের বেশি, কিন্তু আমরা যদি একটু আমাদের কম্পোজিট কণিকাগুলোর দিকে দেখি তাহলে দেখব যে আমাদের কম্পোজিট কণিকার মধ্যে সবচেয়ে হালকা কণিকা হচ্ছে আমাদের ডিউটেরন। এই ডিউটনের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে এই ডিউটনের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে একটা প্রোটন আছে এবং একটা নিউট্রন আছে। হ্যাঁ, ডিউটনের মধ্যে কি আছে? একটা প্রোটন এবং একটা নিউট্রন আছে। তার মানে হচ্ছে যে স্থায়ী কণিকাগুলোর মধ্যে সবচেয়ে ভারী হচ্ছে নিউট্রন, আর নিউট্রনের চেয়েও কিন্তু বেশি ভারী কিন্তু হচ্ছে আমাদের ডিউটেরন। আর ডিউটনের চেয়ে আলফা কণাতে আরো বেশি ভারী, কারণ আলফা কণাতে আবার দুইটা প্রোটন এবং দুইটা নিউট্রন থাকে। এই জন্য মূলত বলা হচ্ছে যে কম্পোজিট কণিকাগুলো দুইটা বৈশিষ্ট্য সম্পন্ন হয়। এক, এরা ভারী হয় এবং এরা মূলত হালকা মৌলের নিউক্লিয়াস, হালকা মৌল থেকে উৎপন্ন হয়। তাহলে আশা করা যায় যে কম্পোজিট কণিকা কি, এগুলো কিভাবে উৎপন্ন হয় সেটা তোমরা বুঝতে পেরেছো।
তো এখন আমরা আর একটা বিষয় একটু দেখবো, সেটা হচ্ছে বিগত সালে কিভাবে প্রশ্নগুলো এসেছিল সেটা যদি একটু দেখি। এখানে বলছে যে নিচের কোন দুটি কণিকা অস্থায়ী। তা আমি কিন্তু বলেছিলাম যে আমরা অস্থায়ী কণিকার সংখ্যা যেহেতু 1.5 শতাধিক, তো আমরা সবগুলোকে মুখস্থ রাখতে যাব না। আমরা যেটা করব, যেগুলো স্থায়ী এবং কম্পোজিট এই 5টার কথা খালি মাথায় রাখবো, বাকিগুলো সব হচ্ছে অস্থায়ী। তাহলে এখানে প্রোটন ইলেকট্রন আছে, এগুলো হচ্ছে আমাদের স্থায়ী। এখানে নিউট্রন এবং ইলেকট্রন আছে, এটা এই দুইটাও স্থায়ী। এখানে প্রোটন এবং নিউট্রন এই দুইটাও কিন্তু আমাদের স্থায়ী। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের মেসন এবং পজিট্রন। কোন দুইটা কণিকা অস্থায়ী? তাহলে অস্থায়ী কণিকা হচ্ছে মেসন এবং পজিট্রন। এরপর যদি আমরা দেখি তাহলে দেখব যে কম্পোজিট কণিকার সংখ্যা কয়টি। আমরা একটু আগেই দেখলাম কম্পোজিট কণিকার সংখ্যা হচ্ছে কিন্তু কয়টা? 2টা। আচ্ছা, তো এগুলো তোমরা একটু দেখে নিও, এগুলোতে বোঝানোর তেমন কিছু থাকবে না। এরপর আমরা একটা বিষয় দেখবো, খুবই ইন্টারেস্টিং বিষয়। সেটা হচ্ছে যে আমরা প্রোটনের ভর বা পরমাণুর যে ভরগুলো ব্যবহার করি, কখনো আপেক্ষিক ভর, কখনো প্রকৃত ভর, এরকম নিয়ে আমরা একটা কনফিউজিং একটা অবস্থার সৃষ্টি হয়ে যায়। তো এটা যাতে না হয় আজকের সেটা একটু দেখাবো। তো একটা বিষয় হচ্ছে, তোমাকে যদি আমি প্রশ্ন করি যে পর্যায় সারণীতে যে আমি হাইড্রোজেনের নিচে 1.008 লেখা দেখি, এইটা আসলে হাইড্রোজেনের কি? তুমি নিশ্চয়ই বলবা যে স্যার এটা হচ্ছে হাইড্রোজেনের ভর। এক্সাক্ট তাই, এটা হচ্ছে ভর। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার, এই ভরটা কি একটি পরমাণুর? এই ভর কি একটা পরমাণুর? তো তোমরা পর্যায় সারণীতে হাইড্রোজেনের প্রতীকটা দেখো, শুধু এইচ লেখা, মনে হয় যে হ্যাঁ একটা হাইড্রোজেনের ভরে মনে হয় 1.008, কিন্তু আসলে তা না। এখানে এই 1.008 এই ভরটা মূলত একটা হাইড্রোজেনের না। আমরা যদি বলতে চাই তাহলে বলতে পারবো যে এইটা হচ্ছে 1 মোল পরমাণুর ভর। অর্থাৎ 1 মোল হাইড্রোজেনকে মনে করা যাক যে এইটা একটা পাত্র, এটা আর একটা পাত্র, এইটা একটা হচ্ছে মনে দাঁড়িপাল্লা, ঠিক আছে? এইখানে যদি আমরা 1 মোল যদি আমরা হাইড্রোজেন নেই, 1 মোল হাইড্রোজেন যদি নেই, তাহলে এর এখানে আমরা যে ভরটা পাবো সেটা হচ্ছে 1.008 গ্রাম, ঠিক আছে? তাহলে এই যে 1 মোল হাইড্রোজেনকে নিলে 1.008 গ্রাম যদি হয়, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই একটি হাইড্রোজেন পরমাণুর ভর কত? তাহলে এখন একটা হাইড্রোজেন পরমাণুর ভর কত হবে? তাহলে স্পষ্ট দেখো, আমরা বলতে পারি 1 মোল মানে আমরা কি লিখি? 1 মোল মানে আমরা লিখি 6.022 ইন্টু 10⁻23। তাহলে এতটি হাইড্রোজেন পরমাণুর ভর কতটুকু হচ্ছে? পরমাণুর ভর হচ্ছে আমাদের 1.008 গ্রাম হচ্ছে। তাহলে একটি হাইড্রোজেন পরমাণুর ভর কত হচ্ছে? একটি হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে 1.008 ভাগ হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। এটা যদি আমরা লিখি তাহলে মোটামুটি মানটা আসে 1.673 ইন্টু 10⁻24। এটা কিন্তু হচ্ছে গ্রাম আসে। তাহলে প্রকৃতপক্ষে একটা হাইড্রোজেন পরমাণুর ভর কিন্তু হচ্ছে 1.673 ইন্টু 10⁻24 গ্রাম। বা এইটাকে যদি আমরা এখন কেজিতে কনভার্ট করি তাহলে আমাদের আরো 3 বেড়ে যাবে, -3 বেড়ে যাবে। তাহলে 1.673 ইন্টু 10⁻25 এত কেজি হবে, ঠিক আছে? তো কেজি হোক আর গ্রাম হোক, যেটাই হোক না কেন, এই ভরের মানটা কিন্তু অত্যন্ত ছোট্ট একটা মান। এখন ভরের মান যদি এত ছোট হয়, তাহলে এই ভরকে কিন্তু অনুমান করা বা হিসেব করা বা বোধগম্য করা কিন্তু অনেক কঠিন। তাহলে তো মুশকিল। এখন আমরা তো কেমিস্ট্রির রাসায়নিক হিসেব নিকেশ তো করবো। তো কেমিস্ট্রির হিসাব যেহেতু আমরা করব, তাহলে আমাদের এত ছোট ভর কিন্তু ব্যবহার করা যাবে না। তো মনে করা হলো কি, যে যেহেতু পর্যায় সারণীতে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, তাই হাইড্রোজেনের চেয়ে হালকা মৌল আর পর্যায় সারণীতে নেই। সবচেয়ে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন, এবং এই হাইড্রোজেনের ভর হচ্ছে মাত্র 1.673 ইন্টু 10⁻24 গ্রাম বা -27, ও সরি, এটা হচ্ছে 24 আর 3 27, এটা 27 কেজি। তো এই যে এত কম ভরকে যদি আমরা এখন 1 একক বিবেচনা করি, তার মানে এত গ্রাম সমান যদি এখন আমরা 1 একক ব্যবহার করি, তাহলে এই হাইড্রোজেনের সাপেক্ষে অন্য পরমাণুগুলোকে কিন্তু পরিমাপ করা যাবে। কারণ হাইড্রোজেনের ভর যদি এত ছোট হয়, তাহলে অন্য পরমাণুর ভরগুলো কিন্তু এত ছোট ছোট কিন্তু হবে, মানে অনেক ক্ষুদ্র হবে, বোঝা যাবে না। এই জন্য বোধগম্য করার জন্য হাইড্রোজেনের এই পরিমাণ ভরটাকে যদি আমরা 1 একক ধরি, যেটাকে আমরা বলি অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট বা হচ্ছে পারমাণবিক ভর একক, বা সংক্ষেপে লেখা হয় যে AMU করে লেখা হয়। তাই এই পরিমাণ ভরকে যদি আমরা 1 অ্যাটমিক মাস হিসেবে ব্যবহার করি, তাহলে অন্য পরমাণুকে পরিমাপ করতে আমাদের সুবিধা হয়।
যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, মনে করা যাক যে আমরা লিখি যে সোডিয়াম কার্বনেট এর ভর কত। সোডিয়াম কার্বনেটের ভর হচ্ছে, সোডিয়াম হচ্ছে 23 গুণন হচ্ছে 2, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16 গুণন হচ্ছে 3, মূলত 106 হয়। এখন এই যে 106 যে হলো, এইটা কি একটা সোডিয়াম কার্বনেটের ভর? এইটা কিন্তু একটা সোডিয়াম কার্বনেটের ভর কিন্তু নয়। এইটা হচ্ছে মূলত 1 মোল সোডিয়াম কার্বনেটের ভর হচ্ছে 106 গ্রাম। ঠিক আছে, তো এই জন্য আমরা এটা 106 গ্রাম বা এই সোডিয়ামের ভরটা আমরা টেস্ট কিভাবে পাইলাম? কারণ দেখা যাচ্ছে যে সোডিয়ামকে, একটা সোডিয়াম পরমাণুকে কিন্তু দেখাই যাবে না খালি চোখে, এতটাই ক্ষুদ্র যে ইলেকট্রনিক মাইক্রোস্কোপ ছাড়া কিন্তু দেখা সম্ভব না। তো সেই সোডিয়ামের ভর যদি 23 গ্রাম হয়, তো 23 গ্রাম মানে বুঝতেই পারছো যে অনেক ভর কিন্তু, কারণ 50 গ্রাম বাদাম তো অনেকগুলো বাদামকে দেখায়। তো এই জন্য করা হয় কি, একটা পদার্থের ভরকে বোধগম্য করার জন্য ওই পদার্থের ভরটা মূলত প্রকৃত ভর ব্যবহার করা হয় না, ব্যবহার করা হয় আপেক্ষিক ভর। আর যেহেতু আপেক্ষিক ভরের কোনো একক হয় না, কারণটা হচ্ছে যে এই যে এইটা হাইড্রোজেনের সাপেক্ষে আমরা যে বিবেচনা করলাম, যখন আমরা একটার সাপেক্ষে আরেকটা ভর যখন বিবেচনা করি, তখন কিন্তু উভয়ের একক কিন্তু ক্যান্সেল হয়ে যায়। ফলে আপেক্ষিক ভরের কোনো বা আপেক্ষিক কোনো কিছু একক পাওয়া যায় না, এটা একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে এখানে, সেটা হচ্ছে যে এই হাইড্রোজেনকে যদি আমরা অন্য পদার্থ পরিমাপের ক্ষেত্রে যদি ব্যবহার করি, তাহলে আমাদের একটা অসুবিধা হয়। অসুবিধা কি? হাইড্রোজেন হচ্ছে গ্যাসীয় পদার্থ, আবার হাইড্রোজেনের চাপ আবার ঠিক রাখতে হয়, হ্যাঁ, এবং এটার সংখ্যা পরিমাণও ঠিক রাখতে হয়। ফলে হাইড্রোজেনের সাপেক্ষে অন্য পদার্থের পরিমাপ করা একটু কঠিন হয়। তো এরপরে হাইড্রোজেন স্কেল যেমন ছিল, তারপর অক্সিজেন স্কেল ছিল, এবং সর্বশেষ সর্বসম্মতিক্রমে এটাই সিদ্ধান্ত নেওয়া হয় যে এগুলো সব স্কেল বাদ নিতে হবে কার্বন স্কেলের সাপেক্ষে। তো কার্বন স্কেলের সাপেক্ষে বলা হচ্ছে যে কার্বন 12 আইসোটোপ যেটা আছে, কার্বনের আবার অনেকগুলো আইসোটোপ আছে, তার মধ্যে একটা আইসোটোপ হচ্ছে 12, তার মানে ওই আইসোটোপটার ভর হচ্ছে 12, অর্থাৎ 612 যে আইসোটোপটা আছে কার্বনের, কোনটা আইসোটোপ যেটাতে 612, এই আইসোটোপটার যে ভর হবে সেই ভরের সাপেক্ষে অন্য পদার্থগুলোকে পরিমাপ করা হবে। তো হিসেব অনুযায়ী ধরা হবে যে এই আইসোটোপটার ভর হচ্ছে 12 গ্রাম। ঠিক আছে, এই আইসোটোপটার ভর কিন্তু হচ্ছে 12 গ্রাম। এইটার সাপেক্ষে অন্য পদার্থকে যখন পরিমাপ করা হবে, তখন তার গ্রাম গ্রাম একক চলে গেলে তার একটা আপেক্ষিক ভর পাওয়া যাবে। হ্যাঁ, তো আপেক্ষিক ভর যে হিসেব নিকেশ গুলো আছে, এগুলো তোমরা নিশ্চয়ই 9-10 দেখেছো, আর যদি দেখে না থাকো তাহলে আমার 9-10 যে টিউটোরিয়াল আছে ওখান ওই প্লে লিস্ট থেকে একটু দেখে নিতে পারো, আজকে সেদিকে যাব না। তাহলে আমরা এখান থেকে শুধু একটা সিদ্ধান্ত নেব, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে একটি হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে 1.673 × 10⁻24 গ্রাম বা -27 কেজি, যেটাকে আমরা লেখার সুবিধার্থে আমরা 1 অ্যাটমিক মাস ইউনিট বা এটা কিন্তু 1 ডালটনও বলা হয়। দেখছো এখানে একটা সুন্দর একটা বিষয় হচ্ছে যে এই পরিমাণটা কিন্তু 1 ডালটন বলা হয়। বিজ্ঞানী জন ডালটনকে সম্মানার্থে এই ক্ষুদ্র পরিমাণ ভরটাকে বলা হচ্ছে 1 ডালটন, যেহেতু উনি আগে একটা মতবাদ দিয়েছিল। তো এইটা হচ্ছে হাইড্রোজেনের ভর। এখন এই হাইড্রোজেনের ভরটাই কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি প্রোটনের ভর। তো আমরা মূলত এখানে যেটা এই টপিকটা আমরা যেটা পড়তে আসি হচ্ছে প্রোটনের ভর আমরা হিসাব করতে আসি। তো আমরা এতক্ষণ হাইড্রোজেনের মধ্যে ছিলাম কেন? তা এই জন্য আমরা এটা আলোচনা করে নিলাম যে যদি আমরা হাইড্রোজেনের যে আইসোটোপটা আছে, যেটাকে আমরা প্রোটিয়াম নামে চিনি, এই প্রোটিয়ামে কিন্তু একটা প্রোটন আছে, হ্যাঁ, একটা প্রোটন আছে, এবং এখানে কিন্তু কোনো নিউট্রন নাই। ফলে এই প্রোটিয়ামটার যা ভর হয়, তথা এই হাইড্রোজেনের প্রোটিয়াম আইসোটোপটার ভরে কিন্তু হচ্ছে প্রোটনের ভর। তার মানে আমরা এখন একটা কথা বলতে পারবো, সেটা হচ্ছে যে একটি প্রোটনের ভর, একটি প্রোটনের ভর, এই ভরটা কিন্তু হচ্ছে 1.673 × 10⁻24 গ্রাম। আশা করা যায় যে কোথায় প্রোটন ছিল, কোথায় প্রোটিয়াম ছিল, কিভাবে প্রোটনের ভরটা নির্ধারণ হলো সেটা আমরা বুঝতে পারছি। এখন আমরা তো পড়ে আসতেছি যে একটি প্রোটনের ভর, একটি প্রোটনের ভর সমান হচ্ছে 1840টি ইলেকট্রনের ভরের সমান। তো এটা কি রকম? এটা হচ্ছে এরকম যে একটা প্রোটনের ভর হচ্ছে 1.673 × 10⁻24 গ্রাম, সুতরাং একটা ইলেকট্রনের ভর কত হবে সেটা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমরা এভাবে বলতে পারবো যে অতএব একটি ইলেকট্রনের ভরটা হচ্ছে কতটুকু, এই যে আমরা একটা প্রোটনের যে ভর পাইলাম 1.673 × 10⁻24
গ্রাম এককে, আর ভাগ হচ্ছে 1840 যদি আমরা লিখি তাহলে কিন্তু আমরা একটা ইলেকট্রনের ভর পাবো, সেটা হচ্ছে 1085 ইন্টু 10⁻⁻28 গ্রাম, বা এটাকে আমরা লিখতে পারবো যে 9.1085 ইন্টু 10⁻31 কেজি। ঠিক আছে, 31 কেজি করে আমরা লিখতে পারবো। এইভাবে কিন্তু আমরা প্রোটনের ভর যেমন এখানে পেলাম, এখানে যেমন আমরা প্রোটনের ভর পাচ্ছি, একইভাবে কিন্তু আমরা একটা ইলেকট্রনের ভরও পেলাম। ভরটা কত হচ্ছে? ভরটা হচ্ছে এত কেজি বা এত গ্রাম হচ্ছে। তো এই যে আমরা এর আগে যে আমাদের শীটটাতে যেটাতে আমরা কিছু তথ্য দেখেছিলাম, এইখানে কিন্তু আমরা এই তথ্যগুলো মুখস্থ রাখবো না, আমরা একটু বুঝে বুঝে একটু মনে রাখবো যে এর ভর হচ্ছে, প্রোটনের ইলেকট্রনের ভর হচ্ছে 1.9.1085 এত কেজি, আর প্রোটন হচ্ছে 1.672, কেউ বলে 673, আর নিউটনের ভর একটু বেশি 1.675। আচ্ছা, এভাবে কিন্তু প্রোটন এবং ইলেকট্রনের ভর নির্ধারণ হলো। এখন প্রোটন এবং ইলেকট্রনের কিন্তু চার্জ নির্ধারণ করার কিন্তু একটা উপায় আছে, সেটা যদি আমরা একটু দেখি। তো আমরা এখানে ছিলাম। এখন একটা বিষয় হচ্ছে যে এখানে কিছু প্রশ্ন ছিল, প্রশ্নগুলো আমরা একটু যদি সলভ করি তাহলে বলা যায় কোন পরমাণু কোন দুটি কণিকার ভর প্রায় সমান। ভর প্রায় সমান হচ্ছে মূলত নিউট্রন আর প্রোটনের, তাই না? আমার এখানে সঠিক অ্যান্সার হচ্ছে প্রোটন আর নিউট্রন, অ্যান্সার হচ্ছে সি। এগুলো তোমরা পারবে, এগুলো তোমাদের 9-10 থেকে তোমরা এগুলো দেখে আসতেছো। এখন আইসোটোপ, আইসোবার, আইসোটোন। তো আমরা কিন্তু প্রোটন ইলেকট্রনের চার্জ হিসেব করলাম না, আমরা সেটা একটু পরে করব। আগে আমরা একটু আইসোটোপ, আইসোবার, আইসোটোন সম্পর্কে একটু জেনে নেই। এগুলো তোমরা 9-10 পড়েছো। একটা মৌলকে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে এভাবে প্রকাশ করি, এক্স। এখানে এক্স একটি কি? এক্স একটি, আশা করি বুঝে গেছে, মৌলের প্রতীক। মৌলের প্রতীক, এক্স একটি মৌলের প্রতীক। তারপর কি করা হয়? সেই প্রতীকে এখানে লেখা হয় তার পারমাণবিক সংখ্যা। আমি একটু সংখ্যা একটু পার সংখ্যা লিখলাম। আর এইখানে লেখা হয় পারমাণবিক ভর সংখ্যা। ঠিক আছে, আর এখানে লেখা হয়, যদি এটা প্রতীক হয়ে থাকে তাহলে এখানে লেখা হয় তার পরমাণুর সংখ্যা। এটা কিন্তু পরমাণু সংখ্যা, মানে কয়টা পরমাণু নিয়ে ওইটা হয়েছে, পরমাণুর সংখ্যা সংখ্যা। আর এখানে যদি আমরা প্লাস মাইনাস দিয়ে যেটা লিখি সেটাকে আমরা বলি চার্জ। তো একটা পরমাণু বা আয়নকে মোটামুটি এভাবে লেখা যায়। তো এর মধ্যে একটা বিষয় খেয়াল করে দেখো, যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, মনে করা যাক যে অক্সিজেন। অক্সিজেন এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। অক্সিজেনের যে আইসোটোপটা আছে যেটা ভর হচ্ছে 16, এটাকে আমরা 16 করে লিখলাম। এখানে এইটা হচ্ছে কিন্তু তার প্রোটন সংখ্যার সমান। প্রোটন সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যা সমান কিন্তু হচ্ছে প্রোটন সংখ্যা। তার মানে একটা পরমাণুতে যতটা প্রোটন থাকবে সেই অনুযায়ী কিন্তু তার পারমাণবিক সংখ্যা নির্ধারিত হবে। তার মানে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে বোঝাচ্ছে যে অক্সিজেনের কেন্দ্রে 8টা প্রোটন আছে। আর এই পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে মূলত প্রোটন সংখ্যা প্লাস হচ্ছে নিউট্রন সংখ্যা। পারমাণবিক ভর সংখ্যা সমান হচ্ছে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা। এই সংখ্যাটা যা আছে এটা হচ্ছে প্রোটন প্লাস হচ্ছে নিউট্রন। ঠিক আছে, তাহলে এইখানে মূলত যেটা লেখা হয় সেটা হচ্ছে এই পারমাণবিক ভর সংখ্যাটাকে সাধারণত এ করে লেখা হয়। প্রোটনটাকে যদি আমরা পি করে যদি লিখি তাহলে আমাদের একটা সম্পর্ক দাঁড়ায়, সেটা হচ্ছে এরকম যে পারমাণবিক ভর সংখ্যা এ সমান হচ্ছে প্রোটন প্লাস হচ্ছে নিউট্রন। তো যেহেতু পারমাণবিক ভর সংখ্যা প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল, সুতরাং কোনো একটা পরমাণুতে এদের মধ্যে যে কোনো একটা যদি সমান হয় তাহলে বাকি দুইটা কিন্তু ভিন্ন হবে। সেটা কিরকম একটু উদাহরণ দিয়ে বলি। যেমনটা আমরা একটু আগে আমরা লিখেছিলাম এভাবে যে হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে। একটা হচ্ছে 1,1 হাইড্রোজেন, একটা হচ্ছে 1,2 হাইড্রোজেন, একটা হচ্ছে 1,3 হাইড্রোজেন। তাহলে নিচের গুলো হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে আমরা যদি পি সংখ্যা লিখি তাহলে পি হচ্ছে এখানে একটা, এখানে হচ্ছে একটা, এখানে কিন্তু হচ্ছে একটা। আর যদি আমরা এন লিখি তাহলে যেহেতু আমাদের এ ইজ ইকুয়াল হচ্ছে পি প্লাস এন, আর আমরা এখানে যদি এখন লিখে আগে এটা যদি লিখতে চাই, এ হচ্ছে কত? এ হচ্ছে এখানে একটা, এখানে এ হচ্ছে দুইটা, আর এখানে তোমার এ হচ্ছে কিন্তু 3। তাহলে আমরা এখন এখান থেকে এন এর মান যদি একটু হিসেব করি তাহলে এভাবে মনে করা যাবে যে এ থেকে যদি আমরা যদি পি বাদ দিই তাহলে কিন্তু আমরা এন পেয়ে যাবো, তাই না? তাহলে
এন বা নিউটন সংখ্যা পাওয়ার জন্য কি করতে হবে, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিতে হবে। তাহলে এর ভর সংখ্যা হচ্ছে 1, প্রোটন সংখ্যা হচ্ছে 1, তাহলে নিচেরটা থেকে উপরটা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের এখানে কিন্তু হচ্ছে কত, শূন্য হচ্ছে। তার মানে এখানে কিন্তু কোনো নিউটন নেই, তাহলে এখানে নিউটন সংখ্যা শূন্য। এখানে যদি আমরা 2 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে এখানে আমরা 1 পাচ্ছি, তার মানে এখানে একটা নিউটন আছে। 3 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে এখানে আমরা 2 পাচ্ছি, এখানে নিউটন সংখ্যা 2 হচ্ছে। তো এরা কিন্তু ছিল পরস্পর আইসোটোপ ছিল। কেন আইসোটোপ ছিল? আইসো মানে হচ্ছে একই, টপ মানে হচ্ছে স্থান বা জায়গা। যেহেতু এদের প্রত্যেকের ক্ষেত্রে প্রোটন সংখ্যা একটা করে, তাই এরা পর্যায় সারণীতে কেবল এক জায়গাতেই থাকবে, সেটা হচ্ছে সবার প্রথমে 1 নম্বরে থাকবে, কিন্তু এদের ভর ভিন্ন। তাহলে এখান থেকে আমরা জানি, আমরা 19 আমরা এটা পড়ে আসছি, সেটা হচ্ছে এরকম যে যদি প্রোটন সংখ্যা যদি সেম হয়, ঠিক আছে, তা আমি পি সেম না লিখে এটাকে একটু নিচে লিখি, এটা প্রোটন সংখ্যা যদি একই হয় তাহলে সেটাকে বলি আমরা আইসোটোপ। তো প্রোটন সংখ্যা যাদের একই হবে তাদের ক্ষেত্রে দেখো ভর সংখ্যা এটা কিন্তু ভিন্ন হচ্ছে, এর 1, এর 2, এর 3। অথবা যদি নিউটন সংখ্যার কথা যদি চিন্তা করি, নিউটন সংখ্যা এর নাই, এর একটা, এর দুইটা। তাহলে যে সকল মৌলের বা নিউক্লিয়াসের বা আইসোটোপ, যে সকল মৌলের ক্ষেত্রে কি হয়, প্রোটন সংখ্যা একই হয় কিন্তু ভর সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন হয়, তারা পরস্পর আইসোটোপ হয়। একইভাবে আইসোবারের ক্ষেত্রে কি হয়, যে র আছে তাই এখানে ভর বলা হয়, ভর সংখ্যা হচ্ছে একই, ঠিক আছে। যেমন মনে কর যে কপার এটা হচ্ছে 2964, আর মনে করো যে জিঙ্ক এটা হচ্ছে 30 এবং হচ্ছে 64। দুইটার ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ভর সংখ্যা হচ্ছে একই। হ্যাঁ, দুইটার ক্ষেত্রেই দেখা যাচ্ছে ভর সংখ্যা একই, কিন্তু এদের পারমাণবিক সংখ্যা তথা প্রোটন সংখ্যা কিন্তু ভিন্ন। এখন প্রোটন সংখ্যা যদি ভিন্ন, তাহলে নিউটন সংখ্যা কিন্তু ভিন্ন হবে। তাহলে উপরটা থেকে নিচে যদি আমরা বিয়োগ করি, উপর থেকে নিচে বিয়োগ করলে এখানে হচ্ছে কত, 31, 31 কেন, এটা হচ্ছে 35, 4, এটা হচ্ছে 35 হচ্ছে ডিফারেন্স, আর এখানে হচ্ছে 34। তার মানে নিউটন সংখ্যা কিন্তু ভিন্ন হচ্ছে। তা যাদের ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোবার বলা হয়। আর আইসোটোনের ক্ষেত্রে আমরা জানি যে যাদের নিউটন সংখ্যা যাদের একই, যদি নিউটন সংখ্যা একই হয়, যেমনটা মনে করো যে এরকম যদি হয় যে অক্সিজেনের কথা যদি চিন্তা করি, একটু বড় করে একটু লিখি অক্সিজেনটা, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে কিরকম হচ্ছে, অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে 16, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা যদি বিয়োগ করে দেখি তাহলে আমরা কিন্তু দেখবো যে এখানে 8টা নিউটন আছে। আবার অক্সিজেনের পরে আমরা যদি ফ্লোরিনের কথা যদি চিন্তা করি, তাহলে এখানে হচ্ছে 9 আর এখানে হচ্ছে 17, কত হচ্ছে 9 থেকে 17 যদি আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে কিন্তু আমরা 8 পাচ্ছি, তাই না, 8 পাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে যে অক্সিজেন এবং ফ্লোরিন উভয়ের ক্ষেত্রে কিন্তু নিউটন সংখ্যা একই। এটা হচ্ছে আমাদের নিউটন সংখ্যা, এটা হচ্ছে প্রোটন সংখ্যা, আর এগুলো হচ্ছে আমাদের ভর সংখ্যা। কিন্তু প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন, তখন তাদেরকে বলা হচ্ছে আইসোটোন। তা এই দুটো পরস্পর আইসোটোন। তো কোনটা আইসোটোপ, কোনটা আইসোবার, কোনটা আইসোটোন, এগুলো তোমরা আশা করি নির্ণয় করতে পারবে। তবে মজার বিষয় হচ্ছে যে প্রতিবার কিন্তু বহু কোশ্চেন কিন্তু এখান থেকে এসেছিল। তা এখান থেকে আমাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে কিভাবে নিউটন সংখ্যাটা বের করা যায় সেটা আমাদেরকে জানতে হবে। তার মানে আমরা ভর সংখ্যা থেকে জাস্ট প্রোটন সংখ্যাটা বিয়োগ করলে আমরা কিন্তু নিউটন সংখ্যাটা পেয়ে যাব। হ্যাঁ, তার মানে আমাদের এখানে এক্স যদি থাকে, এটা যদি আমাদের পি হয়, এটা যদি আমাদের এ হয়, তাহলে আমাদের এই এনটা আমরা লিখবো যে এ মাইনাস হচ্ছে পি করে, এ মাইনাস পি করলেই হয়ে যাবে। এরপর আরো কিছু কথা আছে, যেমন মনে করা যাক যে আইসোটোপ সমূহের প্রাচুর্যতা হিসেবকরণ। তো আমরা এখানে আইসোটোনের পাশাপাশি আইসো ইলেকট্রন আছে, আইসো স্টার আছে, ঠিক আছে, এবং আইসোমারও আছে। এগুলো আমরা পরে একটু আলোচনা করবো। আমরা এই আইসোটোপের পর্বটা একটু শেষ করে দেই। তো আইসোটোপের প্রাচুর্যতা হিসেবের নিয়মটা তোমরা 19 থেকেই শিখে আসছো। এখানে একটু মাথায় রাখতে হবে, কারণ যে রুয়েটে কিন্তু 6-7 সেশনে এসেছিল, হয়তো বা ভবিষ্যতে আসতে পারে। তো এখানে আমাদের যে সূত্রটা হচ্ছে, তার সূত্রটা হচ্ছে এরকম যে আমরা লিখবো যে আপেক্ষিক ভর, আপেক্ষিক ভর, আপেক্ষিক কি ভর, পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর, এইটা সমান হচ্ছে, এটা হচ্ছে এ ইন্টু হচ্ছে এম এ, প্লাস হচ্ছে বি ইন্টু হচ্ছে এম বি, আর প্লাস সি ইন্টু হচ্ছে মনে করা যায় যে এম সি, আর নিচে হচ্ছে 100। তো এইটা কি জিনিস একটু বুঝায় বলি। তো এখানে মূলত কয়েকটা জিনিস আছে, একটা হচ্ছে যে আপেক্ষিক পারমাণবিক ভর। তো আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে মূলত এই এম এ পারমাণবিক ভর সংখ্যা বিশিষ্ট মৌলটার প্রাচুর্যতা, এইটা হচ্ছে প্রাচুর্যতা, এটা হচ্ছে শতকরা
প্রাচুর্যতা মানে কি পরিমাণ প্রকৃতিতে পাওয়া যায় এটা, তার উপর ন্যাচারাল অ্যাবান্ডেন্সটা হচ্ছে এর এ, আর এম এটা হচ্ছে তার হচ্ছে পারমাণবিক ভর। পারমাণবিক ভর। তো এইভাবে যদি একাধিক পন্থা এখানে কিন্তু চলতে হবে, এমনটা না যে খালি এই তিনটা, জয়টা লাগে দুইটা হলে দুইটা থাকবে, তিনটা হলে তিনটা থাকবে, জয়টা লাগে তো এটা কিন্তু লেখা যাবে। ঠিক আছে, যতগুলো আইসোটোপ আছে প্রত্যেকটার জন্য, অর্থাৎ প্রত্যেকটা আইসোটোপের শতকরা প্রাচুর্যতা এবং তার পারমাণবিক ভরের গুণফলকে যদি আমরা যোগ করি, করে যদি 100 দ্বারা ভাগ করি, তাহলে আমরা ওই মৌলটার আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে যাই। তো এখানে যেমনটা বলছে, দেখো বলছে যে কোলিনের দুইটা আইসোটোপ, একটা হচ্ছে কোলিন 1735 এবং একটা হচ্ছে কোলিন 1737, এদের প্রাপ্ত কোলিনের আপেক্ষিক পারমাণবিক ভর, এর আপেক্ষিক পারমাণবিক ভর 35.5, মানে এই মানটা দেওয়া আছে। কোনটা দেওয়া আছে? এই মানটা হচ্ছে 35.5। আচ্ছা, ভালো কথা। আর কি হচ্ছে, আর যেটা বলছে যে আইসোটোপের আপেক্ষিক ভর যথাক্রমে, আইসোটোপের আপেক্ষিক ভরের মান দেয়া আছে, তার মানে এখানে এই মান দেয়া আছে, যেটা হচ্ছে কোলিন 1735 তার হচ্ছে 35.0। আমরা যদি এইটাকে ধরি, এম এটাকে যদি আমরা মনে করা যাক, যে বললাম যে এখানে আমি একটু পাশে একটু লিখি, তাহলে এখানে দুইটা আছে, একটা হচ্ছে 1735 ক্লোরিন আর একটা হচ্ছে 1737 ক্লোরিন। তার মধ্যে এইটার জন্য যে এম এটা যে আমরা লিখছি, এই মানটা হচ্ছে 35.0, আর এইটার জন্য যে আমরা এম বিটা করে যদি আমরা লিখি, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 37। আচ্ছা, এবং কি বলছে হলে এদের শতকরা উপস্থিতি কত, বা প্রকৃতিতে এদের উপস্থিতির অনুপাত কত, সেটা বের করতে বলছে। তার মানে হচ্ছে যে এ এবং বি এর শতকরা পরিমাণটা আমাদেরকে বের করতে হবে, দেওয়া আছে আপনি 35.5। এখন একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে এ এবং বি দুইটা যদি আমরা আলাদা আলাদা যদি টার্ম ধরি, তাহলে কিন্তু এ এবং বি এর মান আলাদা করে বের করাটা কঠিন হয়ে যাবে। তার চেয়ে আমরা যদি একটা কথা বলি, সেটা হচ্ছে এরকম, যে মনে করা যাক এই উপাদানটা যে আছে কোলিন, এইটা যে আছে, এটা একটু অন্য কালি দিয়ে একটু লিখি, মনে করা যাক একটু এই কালি দিয়ে লিখলাম যে এইটার শতকরা পরিমাণ সে X% এটা আছে। তাহলে এইটা কতটুকু থাকবে, যেহেতু মাত্র দুইটাই আইসোটোপ আছে, দুইটা বেশি তো নাই, তাহলে এইটা যদি X% হয়, তাহলে এটা নিশ্চয়ই, তাহলে 100 থেকে X বাদ দিলে যত পার্সেন্ট হয়, তাহলে এইটা হচ্ছে তত পার্সেন্ট। তাহলে এই যে এইটাকে আমরা যেভাবে এখানে লিখছি, তাতে এ ইকুয়াল হচ্ছে আমাদের X% আর বি ইকুয়াল হচ্ছে আমাদের 100 মাইনাস হচ্ছে X% বা 100 মাইনাস X আমরা লিখে দেবো। তাহলে এখন যদি আমরা মানগুলো যদি এখন বসিয়ে দেই, তাহলে আমরা মোটামুটি একটা হিসাব একটা দাঁড় করতে পারবো। তো আমরা সেটা একটু দেখি। তাহলে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভরের মানটা হচ্ছে 35.5 ইজ ইকুয়াল, এ এর মান যদি হয় x ইন্টু হচ্ছে তার ভর হচ্ছে 35 প্লাস, এখানে আমাদের যেহেতু দুইটা আইসোটোপ, তাই আমাদের দুইটা টার্ম নিলেই হবে, বাকিগুলো নেওয়ার প্রয়োজন নাই। বাকিটা হচ্ছে 100 মাইনাস হচ্ছে x ইন্টু হচ্ছে এম বি হচ্ছে 37 ইন্টু হচ্ছে 37, আর নিচে হচ্ছে কিন্তু 100। এখান থেকে আমরা হিসেব নিকেশ করে আমরা x এর মান পাবো। x এর মান যদি আমরা পেয়ে যাই, তাহলে x যত পার্সেন্ট হবে, বি তাহলে কি হবে, 100 থেকে তত বাদ দিলে বাকিটা হয়ে যাবে। এখান থেকে যদি আমরা হিসাব করি, তাহলে হবে যে আমাদের 35x প্লাস হচ্ছে 100 ইন্টু 37 মাইনাস হচ্ছে x ইন্টু হচ্ছে 37 ইজ ইকুয়াল হচ্ছে 35.5 ইন্টু হচ্ছে 100, এরকমটা আর কি। তাহলে এখানে 35x থেকে যদি আমরা 37x বাদ দিই, এটা তো বাদ দিতে হচ্ছে, তাহলে এখানে আমাদের মানটা হচ্ছে 2x, আর এখানে আমাদের 35.5 কে 100 দ্বারা গুণ করলে হচ্ছে 35, 5 এর পরেরটা 0, ঠিক আছে, 3550 হচ্ছে। আর সেখান থেকে আমরা এই 3700 যদি আমরা এখন বাদ দিই, তাহলে এখানে কিন্তু -2x হচ্ছে, আর এটা আমরা যদি বাদে মাইনাস হচ্ছে 3700। তাহলে যেটা হচ্ছে -2x ইজ ইকুয়াল হচ্ছে, তোমরা এটা হিসাব করে যদি নাও, তাহলে বুঝতে পারো যে এটা হচ্ছে কত, 150, তাই না? 3700 থেকে যদি আমরা 3550 বাদ দিই, তাহলে মোটামুটি হচ্ছে 150 হচ্ছে, 150 হচ্ছে। এখন অতএব আমরা এখান থেকে x এর মানটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 75। x 75 মানে হচ্ছে যে এই যে ক্লোরিনটা যে আছে, এই আইসোটোপটা, এইটা হচ্ছে 75% আছে। তো এইটা যদি 75% যদি থাকে, তাহলে এইটা কত পার্সেন্ট থাকবে, এটা থাকবে, তাহলে বাকি 25% থাকবে, কারণ 100 থেকে 75 বাদ দিলে কিন্তু হবে। এভাবে এর কিন্তু হিসাব করা যায়। তো এখানে মূলত আমাদের কয়েকটা জিনিস হিসাব করতে বলে, কখনো কখনো এই পারমাণবিক ভর সংখ্যাটা হিসাব করতে বলে। এখানে যেমন চাইছে যে শতকরা
পরিমাণ বা অনুপাত, এটা 75%, এটা এত, বা এদের অনুপাতটা কত, 3:1 অনুপাত হচ্ছে। তো এরকম যে কোনো একটা চাইলে আশা করি আমরা পারবো। এখন আমরা আরেকটু দেখি বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল তার মধ্যে থেকে একটা প্রশ্ন হচ্ছে এরকম যে এই কার্বন এবং অক্সিজেন এই দুটো পরস্পরের কি। তো এই যেহেতু প্রশ্নের অ্যান্সার করার জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা একটু নিচে নিচে এবং উপরে উপরে একটু মানে নিচে একটু বিয়োগ করে নেবো। সেটা হচ্ছে 14 থেকে আমরা যদি 6 বাদ দিই তাহলে এটা হচ্ছে আমাদের 8, আর 16 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে হচ্ছে 8, তাহলে 8 আর যেহেতু সেম এটা হচ্ছে আইসোবার, তার মানে আমাদের সঠিক অ্যান্সারটা হবে এখানে সি, অর্থাৎ আইসোবার। তো আশা করি এগুলো তোমরা পারবা, এগুলো নিয়ে খুব বেশি আর করবো না। এখন আইসোমার এবং আইসো ইলেকট্রন আর একটা হচ্ছে আইসো স্টার। তো প্রথমে একটু বলি যে আইসো ইলেকট্রন, এই আইসো ইলেকট্রন মানে হচ্ছে যে ইলেকট্রন সংখ্যা সমান হবে। আইসো মানে যেহেতু একই, তাহলে আইসো আর হচ্ছে ইলেকট্রন, তাহলে ইলেকট্রন সংখ্যা সমান হবে। আইসো ইলেকট্রন মানে হচ্ছে কি রকম, একই ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে। এখন দুইটা পরমাণুতে যদি বা আয়নে যদি একই ইলেকট্রন থাকে, পরমাণু বা আয়নে, হ্যাঁ, পরমাণু বা আয়ন এগুলোতে যদি ইলেকট্রন সংখ্যা যদি সমান হয়ে যায়, ইলেকট্রন সংখ্যা সমান হলে সেগুলোকে মূলত বলে কি, সেগুলোকে বলে আইসো ইলেকট্রন, ঠিক আছে। সেগুলোকে বলা হচ্ছে আইসো ইলেকট্রন বলা হচ্ছে। সেটা কি রকম, যেমন মনে করা যাক এরকম হলো যে ফ্লোরিন মাইনাস অর্থাৎ ফ্লোরাইড, তারপর মনে করা যায় যে নাইট্রোজেন 3, হ্যাঁ। এদের ক্ষেত্রে দেখো আমরা যদি দেখি তাহলে দেখবো এর হচ্ছে পারমাণবিক সংখ্যা 9, এর হচ্ছে 7, এর হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন কয়টা হবে। একটা বিষয় হচ্ছে যে একটা চার্জ নিরপেক্ষ পরমাণুতে যতটা প্রোটন থাকে ততটা ইলেকট্রনও থাকে। তো এখানে যেটা হচ্ছে, এখানে যেহেতু পারমাণবিক সংখ্যা যেহেতু হচ্ছে 9, আর এখানে আর একটা ঋণাত্মক সাইন দেওয়া আছে, মানে একটা ইলেকট্রন একটা বেশি আছে, তাহলে এখানে আমরা বলতে পারি যে 9 যোগ হচ্ছে 1 সমান হচ্ছে 10। তার পারমাণবিক সংখ্যা 9 হওয়ার অর্থ হচ্ছে এখানে প্রোটন 9টা, এটা যদি এরকম হতো, অর্থাৎ এইরকমটা না হয় যদি এরকম হতো, হ্যাঁ, এরকমটা যদি হতো তাহলে এখানে কিন্তু 9টা প্রোটন এবং 9টা ইলেকট্রন থাকতো। কিন্তু ওটা এরকম না, এটা হচ্ছে এইরকম একটা চিহ্ন আছে, তার মানে এখানে একটা ইলেকট্রন বেশি আছে, তার মানে 9 এর পাশাপাশি আরো একটা ইলেকট্রন বেশি আছে, 9 এর 10। এখানে যেমনটা আছে এটা যদি চার্জ নিরপেক্ষ হতো, অর্থাৎ এটা যদি এরকম যদি না হতো, যদি কেবল এইরকম হতো তাহলে এখানে কিন্তু 7টা ইলেকট্রন থাকতো। কিন্তু এটা যেহেতু 3 মাইনাস, তার মানে এর সাথে আরো 3 যোগ হবে, তার মানে 7 আর 3 10 হচ্ছে। তো যেটা হচ্ছে যে এই দুইটা আয়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উভয় ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন সংখ্যা কিন্তু 10 করে, ইলেকট্রন সংখ্যা এগুলো কিন্তু হচ্ছে ইলেকট্রন সংখ্যা। যেহেতু উভয় ইলেকট্রন সংখ্যা সমান, তাই এগুলোকে কিন্তু বলা হচ্ছে পরস্পর হচ্ছে আইসো ইলেকট্রনিক। তো এগুলো সিঙ্গেল পরমাণুর জন্য হতে পারে, সিঙ্গেল আয়নের জন্য হতে পারে, বা যৌগ মূলকের জন্য হতে পারে, বা যৌগের জন্যও কিন্তু হতে পারে, ঠিক আছে। তা মোটটা কি আমরা এগুলোকে বলতে পারি যে এগুলো হচ্ছে আমাদের আইসো ইলেকট্রন। তাহলে আইসো ইলেকট্রন কখন হবে, যদি কোনো পরমাণু আয়ন বা মূলকের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা সমান হয় তখন সেগুলোকে আমরা আইসো ইলেকট্রন বলবো। আর ইলেকট্রন হিসেব করার নিয়ম হচ্ছে যদি মাইনাস চার্জ থাকে তাহলে প্রোটনের সাথে হচ্ছে যত মাইনাস তত যোগ করতে হবে, আর যদি প্লাস চার্জ থাকে তাহলে প্রোটন থেকে যত প্লাস থাকবে তত বিয়োগ করতে হবে, ঠিক আছে। যেমন যদি থাকতো এরকম যে সোডিয়াম প্লাস, তাহলে সোডিয়াম প্লাসের ক্ষেত্রে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তাহলে 11 থেকে কিন্তু আমরা এবার 1 কিন্তু আমরা বিয়োগ করতাম, বলে আমাদের কিন্তু 10 হতো, ঠিক আছে। তাহলে আমরা যেটা করব, যদি মাইনাস চার্জ থাকে, নেগেটিভ চার্জ থাকলে কি করব, প্রোটন সংখ্যা প্লাস হচ্ছে ওই যতটা চার্জ থাকবে ততটা, প্রোটন সংখ্যা প্লাস হচ্ছে যতটি প্লাস হচ্ছে চার্জ খালি লিখে দিলাম, যতটা চার্জ থাকবে ততটা, বুঝে গেছে। আর যদি পজিটিভ যদি হয়, ধনাত্মক চার্জ যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে প্রোটনের সাথে আমরা বিয়োগ করব, এই চার্জটা আমরা বিয়োগ করব, তাহলে কিন্তু আমরা ইলেকট্রন সংখ্যা পেয়ে যাব। তো এইভাবে ইলেকট্রন সংখ্যা যদি আমরা পেয়ে যাই তাহলে যোগ করে কিন্তু আমরা দেখবো যেখানে ইলেকট্রন সংখ্যা সমান হবে সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে এরা হচ্ছে আইসো ইলেকট্রন। আচ্ছা, এরপর হচ্ছে আইসোমার। আইসোমার বলতে বোঝাচ্ছে যে সাধারণত মার মানে যৌগ হয়, কিন্তু এক্ষেত্রে একটা পরমাণুর ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি তাহলে আইসোমারের সেন্সটা একটু ভিন্ন হবে। সেটা হচ্ছে যে এদের প্রোটন সংখ্যা একই হবে, নিউট্রন সংখ্যা একই হবে, ইলেকট্রন সংখ্যা একই হবে, সব কিছু একই হবে, শুধু এদের যে নিউক্লিয়াসটা থাকবে এই নিউক্লিয়াসটার শক্তি ভিন্ন হবে। এখন কথা হচ্ছে যে যেহেতু আমরা একটা পরমাণুর নিউক্লিয়াসের শক্তির, নিউক্লিয়াসকে দেখে যেহেতু আমরা অনুমান করতে পারি না যে এখানে এর শক্তি কত আছে, ইলেকট্রন প্রোটন তো দেখে বোঝা যায়, কারণটা হচ্ছে যে সোডিয়াম পারমাণবিক সংখ্যা 11, তাই এখানে প্রোটন 11টা, এখানে 1 প্লাস থাকার কারণে যতটা প্রোটন আছে তার চেয়ে একটা ইলেকট্রন কম আছে, মানে ইলেকট্রন হচ্ছে 10টা, এগুলো দেখে দেখে বোঝা যাচ্ছে। এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 23, এখান থেকে বিয়োগ করলে 12 হচ্ছে তার নিউট্রন সংখ্যা, এগুলো কিন্তু দেখে দেখে বলে দেওয়া যাচ্ছে। কিন্তু যেহেতু একটা পরমাণু নিউক্লিয়াসের শক্তি চোখে দেখে বোঝা যায় না, তাই কিন্তু এইটা আইসোমার হবে কিনা সেটা কিন্তু বলাটা একটু মুশকিল।
তবে যদি মান দেয়া থাকে যে এরকম এরকম, এটা শক্তি এত, এটা শক্তি এত, আর বাকিগুলো সব যদি একই থাকে, তাহলে এটাকে আমরা আইসোমার বলবো। তবে তার চেয়ে আমরা আর একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আইসোস্টার, STERE। হ্যাঁ, আবার এইরকমটা না, আইসোস্টার এরকমটা না, হ্যাঁ এরকমটা আইসোস্টার। আইসোস্টারটা কি জিনিস? আইসোস্টারটা হচ্ছে দুইটা জিনিস একই হবে। কি কি দুইটা জিনিস? একটা হচ্ছে অ্যাটম, মানে হচ্ছে পরমাণু সংখ্যা প্লাস হচ্ছে ইলেকট্রন সংখ্যা, এই দুইটা যদি সমান হয়ে যায় তখন আমরা তাদেরকে আইসোস্টার বলবো। এই দুইটা সমান হলে তখন আমরা তাকে আইসোস্টার বলতে পারবো। তো এখন এই দুইটা যে সমান হবে, তার আমরা একটা উদাহরণ একটা দেখি। এটা সমান চিহ্ন দিয়ে একটু লিখে দিই, এটা যখন সমান হবে তখন। সেটা কিরকম? যেমনটা মনে করো যে এখানে হচ্ছে N2, N2 তে অ্যাটম কয়টা? দুইটি পরমাণু, এখানে দুইটি পরমাণু। আচ্ছা, ভালো কথা। তারপর এটাতে কি? এটাতে কোনো চার্জ নেই। চার্জ না থাকলে কি হচ্ছে? প্রত্যেকটাতে যতটা করে প্রোটন আছে ততটা করে ইলেকট্রনও আছে। তা যেহেতু নাইট্রোজেনের একটাতে 7টা প্রোটন থাকে, তাহলে এখানে প্রোটন হচ্ছে 7টা, এখান থেকে ইলেকট্রন হচ্ছে 7টা। সেই হিসাবে দুইটা নাইট্রোজেনের জন্য একে আমরা যদি 2 দ্বারা যদি গুণ করি, তাহলে আমাদের 7 দুগুণ হচ্ছে 14টা। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমাদের ইলেকট্রন এবং এখানে দুইটা নাইট্রোজেনের জন্য 7 7 14টা করে হচ্ছে আর কি। অর্থাৎ এটাকে আমরা এভাবে করে না দেখাইয়া, এখানে গুণটা না করে আমরা এখানে বলি যে আরো একটা নাইট্রোজেনের জন্য চিন্তা করে দিলে, তাহলে আরো একটার জন্য আমরা পাবো 7। তাহলে এই মোট ইলেকট্রন হচ্ছে এখানে কয়টা? 7 7 হচ্ছে 14টা। তাহলে দেখা যাচ্ছে যে এই N2 তে অ্যাটম আছে দুইটা, দুইটা পরমাণু আছে। এই যে অ্যাটম সংখ্যা হচ্ছে দুইটা, দুইটা পরমাণু আছে, আর এর ইলেকট্রন হচ্ছে 14। পাশাপাশি আমরা যদি কার্বন মনোক্সাইডের কথা যদি চিন্তা করি, তাহলে দেখবো যে এখানে কার্বন একটা, অক্সিজেন একটা, তাহলে এখানে অ্যাটম কিন্তু দুইটা। এটা একটা, একটি পরমাণু যোগ হচ্ছে এটা আর একটা পরমাণু, সমান হচ্ছে দুইটি পরমাণু, তাই না? পরমাণু সংখ্যা 2 হলো। পাশাপাশি যদি আমরা দেখি তাহলে বলতে পারবো যে এখানে কিন্তু 6 যেহেতু পরমাণু সংখ্যা, তাহলে এখানে ইলেকট্রন হচ্ছে 6টা, তাহলে এখানে ইলেকট্রন হচ্ছে 6টি। এখানে পরমাণু সংখ্যা 8, তাহলে এখানে কিন্তু চার্জ নিরপেক্ষ অবস্থা আছে, তাহলে এরও ইলেকট্রন সংখ্যা কিন্তু হচ্ছে 8টি। 8 আর 6 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 14টি। তাহলে একটা বিষয় খেয়াল করে রাখো, এই N2 এইটাতে দুইটা পরমাণু এবং ইলেকট্রন 14টা। এর কার্বন মনোঅক্সাইড এখানে কিন্তু দুইটা পরমাণু, একটা কার্বন একটা অক্সিজেন, মোট দুইটা পরমাণু, এবং এখানে ইলেকট্রন কিন্তু হচ্ছে 14টা। তাহলে যে সকল অণু বা আয়নের পরমাণু সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান, ঠিক আছে, দুইটা ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। এক হচ্ছে পরমাণু সংখ্যা সমান হতে হবে, আবার ইলেকট্রন সংখ্যা সমান হতে হবে, তখন তাদেরকে বলা হবে আইসোস্টার। এটাকে বলা হচ্ছে আইসোস্টার। তো আশা করি তোমরা আইসোটোপ, আইসোবার, আইসোটোন আগে তো শুনেছো, ওগুলো পারবাই। পাশাপাশি আইসো ইলেকট্রনটা কিভাবে নির্ণয় করতে হয় এটা একটু জোর দিবা, এটা প্রায় প্রায় আসে, ঢাকা ইউনিভার্সিটিতে প্রচুর আসছিল। দ্বিতীয়ত কথা হচ্ছে নতুন একটা জিনিস শিখলে আইসোস্টার, এটাও কিন্তু হিসাব করে বের করা যায় যে কোন দুইটা পরস্পর আইসোস্টার, তাই এটা পরীক্ষা আসার চান্স আছে। তবে আইসোমার যেহেতু নিউক্লিয়াসের শক্তি, নিউক্লিয়াসের শক্তি চোখে দেখে বোঝা যাবে না যে শক্তি বেশি না কম, সুতরাং ওইটা আসার খুব একটা সম্ভাবনা নাই। তারপর একটু জানাই দিয়ে গেলাম আর কি। ঠিক আছে, আমরা কিছু এমসিকিউ দেখি। যেমন এখানে ঢাকা ইউনিভার্সিটিতে তোমার 11-12 সেশনে এই প্রশ্নগুলো আসছিল। নিচের কোনটি আইসো ইলেকট্রনিক? নিচের কোনটি আইসো ইলেকট্রনিক? কিরকম ইলেকট্রনিক? আইসো মানে এই যে এইখানে দেখা যাচ্ছে যে তিনটা আয়ন, নাইট্রাইড, অক্সাইড এবং ফ্লোরাইড, তিনটাতে কিন্তু 10টা করে ইলেকট্রন আছে। তাই এইটা হচ্ছে, এগুলো তোমার একটু হিসাব করে নিও, ইলেকট্রন এবং নিউট্রন সংখ্যা সমান। এটা একটু খুব সুন্দর একটা প্রশ্ন আসছিল, ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল কিন্তু। হ্যাঁ, ওটা খুব বেশি দূরের কথা না, 18-19 সেশনে আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে, যে কোনটাতে ইলেকট্রন এবং নিউট্রন সংখ্যা সমান। তো এতক্ষণ ইলেকট্রন নিউট্রন এটা মানে ইলেকট্রন প্রোটন আলাদা আলাদা করে আসলে এবার ইলেকট্রন এবং নিউট্রন সংখ্যা সমান এই হিসাবে কথা বলছে। তো আমরা যদি একটু হিসাব করি তাহলে দেখবো যে এখানে আমাদের নিউট্রন হচ্ছে 5টা, কারণ 9 থেকে 4 বাদ দিলে হয় 5, এবং এটা ইলেকট্রন সংখ্যা হচ্ছে, যেহেতু পরমাণু সংখ্যা 4, চার্জ নিরপেক্ষ, তাই এটা 4টা। তাহলে আমি এখানে নিউট্রন লিখবো, আর এখানে আমি চার্জটা মানে কয়টা ইলেকট্রন আছে সেটা লিখবো। আচ্ছা, এখানে হচ্ছে 9 থেকে 19 বাদ দিলে এখানে হচ্ছে 10, আর এখানে হচ্ছে তোমার ইলেকট্রন হচ্ছে 9। এখানে 11 থেকে 23 বাদ দিলে হচ্ছে 12, আর এখানে স্পষ্ট দেখা যাচ্ছে 11 থেকে যদি 1 বাদ দিই তাহলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। এখানে হচ্ছে 8 থেকে 10 বাদ দিলে এখানে হচ্ছে 10, আর এখানে ইলেকট্রন হচ্ছে 8 আর 2 হচ্ছে 10। তাহলে আমরা দেখতেছি যে আমাদের এই যে লাস্টের যে অপশনটা আছে, এই অপশনটাতে কিন্তু ইলেকট্রন সংখ্যা এবং তোমার কি বলে এটাকে, নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা দুইটাই কিন্তু সমান হচ্ছে। তো আমার এগুলো হচ্ছে কিন্তু নিউট্রন সংখ্যা, আর এই যে উপরে যেগুলো লিখছি এগুলো হচ্ছে কিন্তু ইলেকট্রন সংখ্যা।
দেখা যাচ্ছে এইখানে কেবল একই রকম, তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, তো আচ্ছা এরপরে আমরা আর সলভ করব। এইখানে যেমনটা দেখো, এইটাতে মোট নিউটন সংখ্যা কত, এইটা একটু বুঝায় বলি। এখানে মোট নিউটন সংখ্যা কত, যেমন সোডিয়াম, এই যেগুলোর নাম কি তোমরা কি জানো? এটা হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট। আচ্ছা, তো এখানে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে, যদি আমরা লিখি সাথে সাথে একটু লিখি, এখানে হচ্ছে 23, সরি এখানে হচ্ছে পারমাণবিক হচ্ছে 11, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, এর হচ্ছে অ্যালুমিনিয়াম হচ্ছে 13, অক্সিজেন হচ্ছে কত 8, আর হাইড্রোজেন হচ্ছে 1। আর পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে এর 23, এর হচ্ছে 27, এর হচ্ছে 8, 16, আর এর হচ্ছে 1। তাহলে আমরা এখানে কি হিসাব করব? আমরা মূলত এখানে যে জিনিসটা হিসাব করবো সেটা হচ্ছে আমাদের নিউটন সংখ্যা হিসাব করব। এখন নিউটন সংখ্যা কিভাবে পাবো? নিউটন সংখ্যা পাবো আমরা এই উপরগুলো থেকে নিচেগুলো বিয়োগ করবো। তাহলে 23 থেকে 11 বিয়োগ করলে হচ্ছে এটার 12, 27 থেকে 13 বিয়োগ করলে হচ্ছে 14, আর 16 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 8, আর 1 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 0। ঠিক আছে, এবং এইটা একটা না, এটা আছে 4টা ইউনিট মিলে একখানে আছে। তাহলে 12 যোগ 14 যোগ হচ্ছে 4 আসতে 32, তাহলে টোটাল হচ্ছে 4 2 6 আর 2 হচ্ছে কত 8, 3 আর 1 4, আর 1 হচ্ছে 5, 58। তাহলে হচ্ছে 58, তার মানে হচ্ছে অ্যান্সার হচ্ছে আসলে ডি। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সংখ্যা জানা থাকলে কিন্তু আমরা খুব সহজেই নিউটন, প্রোটন, ইলেকট্রন হিসাব করতে পারবো। পরামর্শ হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা মনে রাখতে হবে, কাজ তো এটাই। তো আমরা এগুলো আর প্র্যাকটিস করতে যাচ্ছি না, এগুলো তোমরা নিজেরাই করবা। নিচের কোনটি ডিউটেরন, এই যে একটা সুন্দর কোশ্চেন, নিচের কোনটি ডিউটেরন? তোমরা একটু খেয়াল করে দেখো তো, মনে আছে কিনা? ডিউটেরন হচ্ছে কিন্তু আসলে এটা, ঠিক আছে, দেখতে মনে হয় 1s 1 3s 1 2d বা 1 2s ইত্যাদি একই রকম দেখতে আছে। আমরা জেনেছিলাম যে ওখানে আমরা বলেছিলাম যে ডিউটেরিয়ামটা ছিল আমাদের 1 2, এইটা হাইড্রোজেন বলা হয় ডিউটেরিয়াম। এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে, গেলে 1 2s টা প্লাস হবে। ঠিক আছে, তখন এইটাকে আমরা বলবো এইটাই হচ্ছে আমাদের এই সেই ডিউটেরন। আচ্ছা, এখানে সোডিয়াম আয়নে কয়টা ইলেকট্রন বিদ্যমান? এখন এখানে কয়টা ইলেকট্রন বিদ্যমান এই প্রশ্ন আসছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে, অবাক হওয়ার কিচ্ছু নাই। সোডিয়াম যদি আয়ন হয়, সোডিয়াম তো একটার বেশি ইলেকট্রন ত্যাগ করে না, হ্যাঁ, বা করতে পারে না অ্যাকচুয়ালি, কারণ প্রথম ইলেকট্রনটা ত্যাগ করলে 496 কিলো জুল শক্তি লাগে, আর তারপরে আরেকটা ইলেকট্রন ত্যাগ করতে চায় তাহলে 4200 কিলো জুল শক্তি লাগে। এই জন্য সোডিয়াম একটা বেশি ইলেকট্রন ত্যাগ করে না, মূলত গ্রুপ একের মৌলগুলো একটা বেশি ইলেকট্রন ত্যাগ করে না। যেহেতু সোডিয়াম আয়ন যদি হতে চায়, আর সোডিয়াম তো আবার ধাতু, এরা ইলেকট্রন তো গ্রহণও করবে না, তার মানে সোডিয়ামকে প্লাস হইতে হবে। এখন সোডিয়াম যদি প্লাস হয়, এটা 11 23, তার মানে পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তার মানে এখানে ইলেকট্রন 11টা ছিল। তো যেহেতু এখানে আমরা জানি যে প্রোটন সংখ্যা থেকে পজিটিভ চার্জ বাদ দিতে হবে, হ্যাঁ, তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে 11 মাইনাস হচ্ছে 1 সমান হচ্ছে 10, অর্থাৎ এখানে ইলেকট্রন হচ্ছে কিন্তু 10টা। তো আশা করি তোমরা ক্লাসটা এনজয় করেছো। তো আমাদের এটা তোমরা একটু সলভ করে নিবা। আমরা নেক্সট আমাদের দ্বিতীয় টিউটোরিয়ালে আমরা মূলত তেজস্ক্রিয়তা সম্পর্কে আলোচনা করব, ওখানে নিউক্লিয় বিক্রিয়া, নিউক্লিয়ার বন্ধন শক্তি, এগুলো নিয়ে আলোচনা হবে। তো সে পর্যন্ত ভালো থাকো, বাই।